হ্যাঁ, রেকর্ডিং অন হয়েছে, শেষে রেকর্ডিং আমি আপলোড করে দেবো। হ্যাঁ, শেষ। ঠিক আছে, নমস্কার, শুরু করুন। হ্যাঁ, নমস্তে সকলকে। আমাদের আজকের শাস্ত্রার্থে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমাদের সনাতন ধর্ম একটি গৌরবময় স্থান অধিকার করে আছে। তো আমাদের পূর্বতন যারা ঋষি ছিলেন, সমস্ত ঋষিরাই এবং আচার্যগণ শাস্ত্রার্থের মাধ্যমে সত্যকে নির্ণয় করতেন। এমনকি আমাদের নিরুক্তকার ঋষি ইয়াস, উনিও নিরুক্তের 13তম অধ্যায় 13তম খণ্ডে তর্ককে খুবই গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। তো সেই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের আজকে একটি শাস্ত্রার্থের আয়োজন করা হয়েছে। আমাদের শাস্ত্রার্থের বিষয় হলো পুরাণের প্রামাণিকতা। পুরাণের প্রামাণিকতা এই শাস্ত্রার্থের পক্ষে থাকবেন সনক রায় চৌধুরী এবং বিপক্ষে থাকবেন অভিজিৎ রায়। তো আমরা এই শাস্ত্রার্থের মাধ্যমে আশা করি সকলেই সনাতন ধর্মের গৌরবান্বিত জ্ঞান অর্জন করব, সেই আশা রেখে আমরা শাস্ত্রার্থ শুরু করতে যাচ্ছি। শাস্ত্রার্থের পূর্বে আমি কিছু শর্তের বিষয়ে একটু বলে নিই। আজকের শাস্ত্রার্থে কিছু শর্ত রাখা হয়েছে। তার মধ্যে প্রথম শর্ত হলো উভয় পক্ষকে নিজের মান্যতা পরিষ্কার করতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমরা সময় সাপেক্ষতা বিচার করে 2 মিনিট করে উভয় পক্ষকেই সময় দিব তাদের বক্তব্য তুলে ধরার জন্য, তাদের প্রমাণ তুলে ধরার জন্য। যদি পক্ষ এবং বিপক্ষ চান তাহলে এই সময়টা বাড়ানো যেতে পারে। এটা ওনাদের উপর নির্ভর করে, আমরা এই সময়টা বাড়াতেও পারি, তবে এখানে আমরা 2 মিনিট করে রাখলাম। এরপরে যে আহ, বিষয়টা সেটি হলো বিপক্ষের মান্য গ্রন্থ থেকে প্রমাণ দেখাতে হবে। এবং আমরা ন্যায় দর্শন একটি আহ, ঋষি গৌতম উনি তর্ক বিষয়ে বলতে গিয়ে একটি সূত্রে বলেছেন, যদি নিজের মান্যতাকে কেউ সম্পূর্ণ অস্বীকার করে, অর্থাৎ নিজে যখন শাস্ত্রার্থের মধ্যে যদি নিজের মান্যতাকে অস্বীকার করে, তাহলে তিনি নিগ্রহ স্থানে পড়বেন। তো সেই অর্থে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের উভয়কেই বলবো, আপনারা নিজেদের মান্যতা যদি অস্বীকার করেন তাহলে সেখানে নিগ্রহ স্থানে আপনারা পড়বেন, এবং এই নিগ্রহ স্থান যদি 3 বার অতিক্রম করেন আপনারা, তাহলে সেখানে যিনি নিগ্রহ স্থান অতিক্রম করবেন ওনাকে পরাজিত ঘোষণা করা হবে। আরেকটি বিষয় হলো, একজন অন্যজনের যখন সময় স্টার্ট হবে তখন অন্যজনের কথার মধ্যে নিজেদের কথা বলতে পারবেন না। এবং আজকে সাতটাতে যে বিষয় সেই প্রসঙ্গই আপনাদেরকে আলোচনা করতে হবে, বাহ্যিক কোনো প্রসঙ্গ এখানে অ্যালাউ করা হবে না। তো আশা করি আমাদের যে দুইজন বিতার্কিক আছেন, তো ওনারা রেডি আছেন সম্ভবত। তো আমি প্রথমে সৌনক দাদার কাছে যাব। সৌনক চৌধুরী রায়, সৌনক রায় চৌধুরী দাদা, আপনি 2 মিনিটের মধ্যে আপনার স্বাগত বক্তব্য শেষ করবেন, এটা আশা রাখি। আপনার সময় শুরু হয়েছে এখন। আপনার এখন 9টা 35 ভারতীয় টাইম। আপনি এখন শুরু করতে পারেন। আমি 2 মিনিট সময় দিলাম আপনাকে। নমস্কার সবাইকে। আহ, আজকের এই শাস্ত্রার্থের বিষয় হলো পুরাণের প্রামাণিকতা। স্বামী দয়ানন্দ সরস্বতী এবং তার প্রতিষ্ঠিত সংগঠন আর্য সমাজ বলে থাকেন যে পুরাণ প্রামাণিক নয়। তো সেই বিষয়ে পুরাণ প্রামাণিক বা প্রামাণিক নয়, সেই বিষয়ে আমরা আজকে শাস্ত্রার্থ করব। আমি স্মার্ত অর্থাৎ অদ্বৈতবাদী। আমি আদি শঙ্করাচার্য এবং তাঁর অনুসারী যে অদ্বৈতবাদী আচার্যরা, তাঁদের গ্রন্থকে মানি এবং যাজ্ঞবল্ক্য স্মৃতি, বিষ্ণু পুরাণ প্রভৃতিতে উল্লেখিত যে অষ্টাদশ বিদ্যা, যা আচার্য মধুসূদন সরস্বতী তার প্রস্থানভেদ গ্রন্থে উল্লেখ করেছেন, সেই গ্রন্থে উল্লেখিত যা যা শাস্ত্র আছে সেই সেই শাস্ত্রগুলোকে আমি মানি, এবং তার উপরে যা যা অদ্বৈতবাদী ভাষ্য আছে ইত্যাদি, সেগুলি আমার মান্য। ঠিক আছে। এবং আমি বিপক্ষকে, এই যেহেতু এই আলোচনার বিষয় হলো পুরাণের প্রামাণিকতা, প্রামাণিকতা দেখানোর দায় আমার। যেহেতু আমি পক্ষে আছি, তো বিপক্ষে মহোদয়কে আমি এটুকু অনুরোধ করব যে প্রামাণিকতার যে মাপকাঠি কি সেটা যেন তিনি তার স্বাগত বক্তব্যে বলে দেন, তাহলে আমি আমার পক্ষে দেখাতে সুবিধা হবে। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার স্বাগত বক্তব্য সম্পূর্ণ করার জন্য। যদিও আপনি 2 মিনিট ব্যবহার করেননি, সমস্যা নেই। স্বাগত বক্তব্যের জন্য আমরা 2 মিনিট সময় নির্ধারণ করেছিলাম। যাই হোক, তো এখন আমি অভিজিৎ রায় দাদার কাছে যাব।
অভিজিৎ দাদা, আপনাকে আমি 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিটের মধ্যে আপনি আপনার স্বাগত বক্তব্য শেষ করবেন। এবং সনক চৌধুরী নিয়ে আপনাকে একটি বিষয় বললেন যে আপনার যে মান্য যে শাস্ত্রগুলো, অর্থাৎ কোন শাস্ত্রের উপর প্রামাণিকতা, এই মানদণ্ড আপনি নির্ণয় করবেন, সেগুলো যদি আপনি চান তাহলে আপনি উল্লেখ করতে পারেন। ধন্যবাদ। আসলে আমি একটা কথা একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সনকদা যখন হোয়াটসঅ্যাপে একটু মিট হতেই, কি এটা গোপেশ সরকার কি? ভাই গোপেশ সরকারকে মিট করেন। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে সনকদা যখন ওই ব্যানারটা বানায়, উনি পোস্টারটা বানানোর পরে তারপরে দেখা যায় যে আমি ওনাকে বলছিলাম যে দাদা দেখেন, সাধারণত পুরাণের বিরোধিতা আমি করি না, আমি বরং প্রচলিত যে অষ্টাদশ পুরাণ আছে সেটাকে আমি মানি না। এখন এই জায়গাতে যে আলোচনাটা হবে ওটা বেসিক্যালি ওই প্রচলিত অষ্টাদশ পুরাণের ওপর হবে, যে প্রচলিত অষ্টাদশ পুরাণ মহাপুরাণ বহুপুরাণ যেগুলো আছে এইগুলো বেসিক্যালি প্রামাণিক কিনা ওটার বেসিসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো যদি বলি যে একটা শাস্ত্র প্রামাণিক, এটা প্রমাণের যে মানদণ্ড, আর আমি আর্য সমাজের অনুসারী, বিশেষভাবে আমি আর্য সমাজের অনুসারী। তবে এই না যে স্বামী দয়ানন্দ সরস্বতীজি বা অন্যান্য আচার্য আছে তাদের সকল কথাকে আমি চোখ বন্ধ করে মেনে নিই। তাদের কিছু কিছু কথার বিরোধিতাও আমি করি, যেগুলো সাধারণত আমার কাছে বেশি একটা তর্কসঙ্গত মনে হয় না, আমি সেগুলোকে নেগলেক্ট করি। আর যদি বলি যে হ্যাঁ প্রামাণিক বিষয়টা, যে কিভাবে আপনি একটা শাস্ত্রকে এটা প্রমাণ, এটা সিদ্ধ করবেন, তো প্রথমত হচ্ছে যে এটা কোনো প্রাচীন শাস্ত্রের মধ্যে, বিশেষ করে এটা ঋষি মহর্ষিদের দ্বারা প্রণীত কিনা, এবং পরবর্তীতে সেই শাস্ত্রের গুণগান বিশেষ করে প্রাচীন আচার্যদের দ্বারা হয়েছে কিনা আমাদের প্রাচীন সাহিত্যগুলোতে, ওটা যদি থাকে তাহলে আমরা আপনার গ্রন্থটাকে প্রামাণিক বলবো। ঠিক আছে, যেমন আপনারা মনুসংহিতাকে আমরা প্রামাণিক শাস্ত্র কেন বলি, কারণ ভগবান মনুর যে সংহিতাটার কথা, এটা রামায়ণ মহাভারত এছাড়াও শতপথ ব্রাহ্মণাদিতেও এসেছে, যে ধর্ম দাদা, আপনি ধর্মাত্মা একটু মনু দ্রুত শেষ করুন কাইন্ডলি। আচ্ছা, ধর্মাত্মা মনু তিনি ধর্মশাস্ত্র প্রণয়ন করছিলেন, যেটার আইন প্রণয়ন বিবিধ জায়গায় চলে, তো এটার বেসিস আপনি করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে আপনার স্বাগত বক্তব্য রাখার জন্য। তো এখন সনক রায় চৌধুরী দাদা, এখানে উনি যে বিষয়টা বললেন যে প্রচলিত অষ্টাদশ পুরাণের উপরেই উনি আজকে সাক্ষাৎটি করতে রাজি আছেন, আপনি কি এতে রাজি আছেন বা আপনার কোনো কি দ্বিমত আছে এই বিষয়ে? না, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। আমরা পুরাণ বলতে অষ্টাদশ পুরাণই বুঝে থাকি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, উনি উভয়কে একটা কথা ধন্যবাদ। বলেছেন যে উনি দয়ানন্দ সরস্বতী সব কথা মানেন না, ঠিক আছে। কিন্তু ঠিক আছে, উনি প্রাচীন গ্রন্থের কথা বলেছেন, সেখানে বেদ, বেদাঙ্গ, স্মৃতি, ইতিহাস, দর্শন ইত্যাদি তো প্রামাণিক গ্রন্থ রূপেই স্বীকৃত হবে। হুম হুম হ্যাঁ, তো ধন্যবাদ উভয়কে সেখান ধন্যবাদ। সেখান থেকে পুরাণের উল্লেখ, মানে অষ্টাদশ পুরাণের মধ্যে কোনো পুরাণের উল্লেখ যদি পাওয়া যায় তাহলে প্রামাণিক হওয়া উচিত। আর যদি আহ না পাওয়া যায় তাহলে অপ্রামাণিক। আমার তো মনে হয় এটাই হওয়া উচিত। হ্যাঁ, আমরা জানি যে পৌরাণিক সমাজ বা আর্য সমাজ ওনারা উভয়েই স্বর বেদাঙ্গ, স্বর দর্শন এবং যে ব্রাহ্মণ গ্রন্থ আদি থেকে শুরু করে অনেক বিষয়ে তারা একমত আছে যে এগুলো প্রামাণ্য শাস্ত্র হিসেবে বিবেচিত। এগুলা থেকে যদি দেখানো হয়, অবশ্যই আমার মনে হয় না মানার আসলে কোনো বিষয় থাকতে পারে না। তো আমি উভয়কেই অনুরোধ করব, আমরা এখন শাস্ত্রার্থ শুরু করতে যাচ্ছি। তো আমাদের ন্যায় দর্শন অনুসারে আমরা একটি বিষয় দেখি যে যেখানে পক্ষ, কোন শাস্ত্রার্থের মধ্যে পক্ষ যিনি থাকেন তিনি সর্বপ্রথম আলোচনা শুরু করেন বা শাস্ত্রার্থ শুরু করেন। তো সেই ধারাবাহিকতায় আমি সনক রায় চৌধুরীকে ওনার মূল যে শাস্ত্রার্থের বিষয় সেই বিষয়ে প্রমাণ যুক্তি উপস্থাপন করার জন্য সময় দিব। তো সনক রায় চৌধুরী, আপনি কি এখন শুরু করতে পারবেন?
হ্যাঁ এখন পারবো, ওই 2 মিনিট করেই হোক, ঠিক আছে, কারণ একজন হ্যাঁ, বেশি বলে গেলে 2 মিনিট তার করে থেকে দিব, ছোট অসুবিধা ছোট নেই। করে বলাই ভালো। আচ্ছা, এখন বাংলাদেশ সময় হচ্ছে সঞ্চালনা আপনার কে 10টা। করতেছে? সঞ্চালনা তো করতেছে অরূপ বাবু। 2 মিনিট আপনি কি ঠিক করবেন নাকি? না না, আমি আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে আমি 2 মিনিট করে দিব, সেটা ঠিক আছে। যদি আপনাদের মধ্যে যদি কোনো এই সময় নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা বলতে পারেন, আমি কিন্তু এটা প্রথমে বলেছিলাম। তো এই 2 মিনিট কি আপনাদের দুজনের জন্যই কি আহ ঠিক আছে, নাকি না, আমার আপনাদের মধ্যে কোনো আমার প্রবলেম? 2 মিনিট হবে না। আমার 2 মিনিটের বেশি লাগবে। আচ্ছা, আপনি বলুন কত মিনিট করে করতে চান? 5 মিনিট? আমার প্রথম রাউন্ডে, হ্যাঁ, 5-7 মিনিট লাগবে। দেখুন, এখানে আসলে মূলত 7 মিনিট দিলে একটু সময়টা বেশি হয়ে যায়, তো আপনি কি 5 মিনিটের মধ্যে শেষ করতে পারলে বেশি ভালো হয় আর কি। কি 7 মিনিট দিলে সমস্যা কোথায়? দাদা, আমরা তো 2-3 রাউন্ডে এই বিষয়গুলো ইয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা 7 মিনিট করে পরস্পরকে দিব, ঠিক আছে। যেহেতু উনি 5 মিনিট ইয়া করতে পারবেন না বলছেন, তো যেহেতু আমি প্রথম থেকে বলছি যে এখানে পক্ষ উভয়ের ক্ষেত্রেই যে সময়টা নির্ধারণ হবে, তো সেটা নিয়ে আমরা ইয়া করব। তো সোনম রায় চৌধুরী উনি 7 মিনিট করে আলোচনা করতে চাচ্ছেন বা শাসনাত করতে চাচ্ছেন, হ্যাঁ ঠিক আপনার আছে, কোনো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভুল আছে কি? আচ্ছা ঠিক আছে, আমরা সকলকে আবারও নমস্কার জানাই। আমরা শাস্ত্রার্থে পদার্পণ করবো এখন। আমরা পক্ষে যিনি আছেন অষ্টাদশ পুরাণের প্রামাণিকতার পক্ষে, আমি ওনাকে ওনার প্রমাণ যুক্তি উপস্থাপন করার জন্য, শাস্ত্রীয় প্রমাণ উপস্থাপন করার জন্য আমি ওনাকে এখন থেকে সময় দিচ্ছি। এখন হচ্ছে বাংলাদেশ সময় 10টা 13 থেকে উনি শেষ করবেন 10টা 20-এর মধ্যে। হ্যাঁ, সোনরায় চৌধুরী আপনি শুরু করুন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, দেখে নিই অর্থাৎ পুরাণ প্রামাণিক কিনা। আহ এখানে আমার বিপক্ষী মহোদয় একটি কথা শুরুতেই বলেছেন যে যদি প্রাচীন সাহিত্যে উল্লেখ থাকে, ঠিক কথা। কারণ যদি প্রাচীন সাহিত্যে উল্লেখ থাকে, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। বেশ, তো ঠিক আছে, দেখে নি যে প্রাচীন সাহিত্যে উল্লেখ না। দেখুন, এইটা হলো আচার্য কৌটিল্যের অর্থশাস্ত্র, যা বেদাঙ্গের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো সেই অর্থশাস্ত্র 1, 5, 13 এবং 14, ঠিক আছে, বিশেষত 14। দেখুন, পুরাণম ইতিবৃত্তম আখ্যায়িকম দাহরণম ধর্মশাস্ত্রম অর্থশাস্ত্রম চেতীতি ভাষঃ, ঠিক আছে। এর অনুবাদ কি বলা হচ্ছে? দেখুন, বলা হচ্ছে ব্রাহ্ম আদি পুরাণ, রামায়ণ মহাভারত আদি ইতিহাস, আখ্যায়িকা, উদাহরণ, মীমাংসা আদি, মনু আদি ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্র, এই সবই ইতিহাস শব্দ দ্বারা বুঝতে হবে, ঠিক আছে। এটা ব্রাহ্ম আদি পুরাণ, ঠিক আছে। অষ্টাদশ, আমরা জানি যে বেদের ব্রাহ্মণ ভাগের একাংশকে পুরাণ বলা হয়, কিন্তু তাছাড়াও ব্রাহ্মণ ভাগ ছাড়াও যে পুরাণের অস্তিত্ব আছে, তাই ব্রাহ্ম আদি পুরাণ এই দ্বারা বোঝা যাচ্ছে, কারণ অষ্টাদশ পুরাণের মধ্যেই ব্রাহ্ম পুরাণ রয়েছে, ঠিক আছে। কিন্তু অর্থশাস্ত্র পুরা আহ বেদান্তের অন্তর্ভুক্ত নাকি? কৌটিল্য অর্থশাস্ত্র? দাদা, আপনাকে আপনাকে প্রথমে বলে দেওয়া হয়েছিল যে রুলস ছিল, সেখানে একজন যখন প্রমাণ দেখাবে তখন অন্যজনের কথা বলার নিষেধ ছিল। আপনি আপনার সময়ে এগুলা আপনি প্রশ্ন ওনাকে করতে পারেন বা প্রমাণ আপনি উপস্থাপন করতে পারেন। আপনাকে এটা বলার জন্য দুঃখিত, তবে আমি প্রথমে বলছিলাম এটার জন্য আসলে আমি দুঃখিত। হ্যাঁ, সোনক রায় চৌধুরী আপনি কন্টিনিউ করুন, হ্যাঁ, এখানে আপনাকে বাড়তি হ্যাঁ, সেকেন্ড ধন্যবাদ, দেওয়া হবে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এবং এর অনুবাদ কে করেছেন সেটাও আমি একটু দেখিয়ে দিই, যদিও অন্য অনুবাদকের ক্ষেত্রে প্রমাণ, কিন্তু তাও এটা অনুবাদ কে করেছেন, এটা অনুবাদ করেছেন আর্য সমাজি পণ্ডিত প্রফেসর উদয়বীর শাস্ত্রী, ঠিক আছে। বেশ, আচ্ছা, আমরা অর্থশাস্ত্র প্রমাণ দেখলাম। আছে, এরপরে আমরা আসি বাদশায়ন রচিত ন্যায় ভাষ্য। অর্থাৎ গৌতম মুনির যে ন্যায় দর্শন, তার উপরে বাদশায়ন রচিত ভাষ্য, তার যে অনুবাদ, এই অনুবাদ করেছেন আর্য সমাজি পণ্ডিত প্রফেসর রাজারাম। আচ্ছা, কি বলছে দেখুন, এই যে 4-1-62 ন্যায় দর্শন পাত্র চয়ন্তানুপপত্তস্য फलाभावः, ঠিক আছে। আচ্ছা, পাত্র চয় পর্যন্ত কর্ম के न बनने से फल नहीं होता, ঠিক আছে। আচ্ছা, এর ভাষ্য কি বলা যায়? এটা ভাষ্যের অনুবাদ।
আচ্ছা, মানে দেখুন, বলা হচ্ছে, তখন কি বলছেন যে যিনি जो ग्रंथ ब्राह्मण का दृष्टा है वही ইতিহাস পুরাণ ও ধর্মশাস্ত্রকে প্রবক্তা হয়। অর্থাৎ যে ঋষিরা মন্ত্র এবং ব্রাহ্মণের দ্রষ্টা তারাই ইতিহাস পুরাণ এবং ধর্মশাস্ত্রের প্রবক্তা। এর দ্বারা আমরা কি বুঝছি? এক নম্বর, মন্ত্র এবং ব্রাহ্মণ উভয় দৃষ্ট, আর তারাই ইতিহাস পুরাণ ধর্মশাস্ত্রের প্রবক্তা। অর্থাৎ মন্ত্র ব্রাহ্মণ বেদ ছাড়াও, অর্থাৎ ব্রাহ্মণ ছাড়াও পুরাণের অস্তিত্ব আছে, কারণ ব্রাহ্মণ দৃষ্ট আর পুরাণ হলো আহ ঋষি প্রণীত। ঠিক আছে। আচ্ছা, এই দুটো প্রমাণ আপাতত দেখানো গেল। এছাড়া এর সঙ্গে আমি এই কথাও বলি যে, আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমি স্বামী দয়ানন্দ সরস্বতীর আহ, রচিত গ্রন্থ থেকে পুরাণের, অর্থাৎ অষ্টাদশ পুরাণের একটু উল্লেখ দেখাই, যাতে এটা প্রমাণিত হবে যে তার গ্রন্থে অষ্টাদশ পুরাণের উল্লেখ আছে, এবং না, সেটা শুধু খণ্ডনাত্মক ভাবে নয়, সকারাত্মক ভাবে। ঠিক আছে, তিনি তো অষ্টাদশ পুরাণের বহু খণ্ডন করেছেন, এটা আমরা জানি। না, খণ্ডনাত্মক ভাবে উল্লেখ আমি দেখাচ্ছি না, আমি একদম সকারাত্মক ভাবেই উল্লেখ দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো ততক্ষণে আরেকটা জিনিস তা বলে নি, যে কথা আমার বিপক্ষী মহোদয় বললেন যে প্রাচীন শাস্ত্রে উল্লেখ। হ্যাঁ, প্রাচীন শাস্ত্রে উল্লেখ, এটাই কিন্তু প্রামাণিকতার প্রমাণ। ঠিক আছে, কারণ আর্য সমাজের মতানুসারে বেদ ঈশ্বরীয়, কিন্তু বাকি গ্রন্থে ঈশ্বরীয় নয়। ঠিক আছে, তাহলে যখন মনুস্মৃতি ঈশ্বরীয় নয়, কিন্তু ঈশ্বরীয় না হওয়া সত্ত্বেও তা প্রামাণিক, অর্থাৎ বেদ ছাড়া অন্যান্য গ্রন্থের প্রামাণিকতার জন্য একটি আলাদা মাপকাঠি থাকা উচিত। ঠিক আছে, সেই মাপকাঠি হলো প্রাচীন গ্রন্থে উল্লেখ। ঠিক আছে, এবং দেখুন, স্বামী দয়ানন্দ সরস্বতীর আগে আর কোনো আচার্য বা ইত্যাদি কেউ বলেননি যে পুরাণ অপ্রামাণিক। ঠিক আছে, তো সেই জন্য তার গ্রন্থ থেকে এটা দেখার প্রয়োজন আছে যে তিনি পুরাণকে কি বলেছেন। আচ্ছা, দেখুন, এটা হলো ভাগবত খণ্ডন, স্বামী দয়ানন্দ সরস্বতীর একটি বিখ্যাত বই। আচ্ছা, এখানে ইনি বলছেন, দেবী ভাগবতম শ্রীমद् भागवतम अस्ति व्यासकृतम च नान्यत्। तो इसीलिए देवी भागवत को ही श्रीमद् भागवत संज्ञा है, अन्य भागवत को नहीं। यो क्यों? अच्छा, देवी भागवती श्रीमद् भागवत है और वही व्यासकृत है, অন্য नहीं। অর্থাৎ দেবী ভাগবত পুরাণ, কারণ দেবী ভাগবত ব্রাহ্মণ বলে কোনো কিছু নেই। ঠিক আছে, এইটা হলো ব্যাসকৃত, অর্থাৎ প্রামাণিক। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। আমি আমার প্রথম পক্ষে আমার বক্তব্য এখানেই শেষ করছি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এখন অভিজিৎ দাদা আপনার প্রমাণ যুক্তি এবং শাস্ত্রীয় যে প্রমাণগুলো সেগুলো উপস্থাপন করবেন, এবং আপনি আশা করি আপনার প্রতিপক্ষের দাবিগুলো খণ্ডনের চেষ্টা করবেন। যেহেতু আমরা শাস্ত্রার্থের মাধ্যমে সত্যকে উন্মোচন করার চেষ্টা করতেছি, তো সেই কারণে আপনার কাছে আমি এই আশা রাখছি। আহ আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন। এখন 10টা 20 হয়েছে বাংলাদেশ সময়। আপনি 10টা 27 পর্যন্ত আপনার সময় থাকবে। ঠিক আছে, সনকদা, আপনি আপনার স্ক্রিনটা অফ করে দেন। হ্যাঁ, আমি স্ক্রিনটা অফ করছি। ঠিক আছে, এইটা ঠিক আছে, আমি এটা লিভ নিয়ে জয়েন করতে হবে। ঠিক আছে, তবে স্ক্রিনটা সনক বাবু, আপনি কি আসছেন? আমি এসে গেছি। ঠিক আছে, তো যাই হোক, সনকদা সুন্দরভাবেই তিনি কথাবার্তা বললেন। তবে আমার এখানে একটা আপত্তি ছিল, সেটা হচ্ছে যে অর্থশাস্ত্র যে বেদাঙ্গের অন্তর্ভুক্ত, এটা একটু ওনাকে দেখানোর দরকার ছিল। আমার জানা মতে অর্থশাস্ত্র বেদাঙ্গের অন্তর্ভুক্ত না। কৌটিল্য অর্থশাস্ত্র একটি রাজনীতি শাস্ত্র, এবং এটি চন্দ্রগুপ্ত রাজার পরবর্তী সময়তে, মানে ওনার চন্দ্রগুপ্ত রাজারই তো সম্ভবতই ছিল, কি বলে, গুরুদেব ছিল না যেন কি ছিল, তো সেই সময়তে এই অর্থশাস্ত্র রচনা করা হয়। তো এটা অনেক আজ থেকে অনেক পরবর্তীকালীন একটি গ্রন্থ, এবং এটা কোনোভাবে সম্ভবত বেদাঙ্গের অন্তর্ভুক্ত না। তার পরবর্তীতে সনকদা ন্যায় দর্শন থেকে প্রমাণাদি দেখালেন, সেখানে পুরাণ শব্দ উল্লেখ আছে। দেখেন দাদা, পুরাণ শব্দ থাকলে পরে আমি বলছি যে পুরাণ আদি
যেটা ওই সকল শাস্ত্রে উল্লেখ আছে সেই সব পুরাণ আমি মানি, কিন্তু বিশেষভাবে অষ্টাদশ পুরাণ আমি মানি না। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে অষ্টাদশ পুরাণের রচয়িতা হচ্ছে ভগবান ব্যাসদেব, যেটা তাদের মান্যতা অনুসারে। তো এই দিক থেকে বিবেচনা করতে গেলে আজ থেকে মোটামুটি 4-5 হাজার বছর আগে অষ্টাদশ পুরাণের রচনা করা হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পুরাণটা আসলে কি, এটার বিষয়টা একটা স্পষ্টীকরণ আমাদের শোনকদা দিলেন না। তো এই বিষয়টা আমি একটু স্পষ্টীকরণ দিতে চাই। আমার স্ক্রিনটাকে একটু শেয়ার দেওয়া যাবে? হ্যাঁ, আমি সনক দা মাঝখানে উনি স্ক্রিনশট দিতে যাচ্ছেন। হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার করাই যাবে। করুন, করে নেন। আমি এই মাত্র একটা ছবি দিছি। অরূপদা, আপনি এটা একটু স্ক্রিনে আনেন। এটা আমি স্ক্রিন পারবো না, কারণ আমি ইয়াতে নাই, অ্যাডমিনে নাই, ঠিক আছে? তো সনক দা যুক্ত করার অবশ্যই জন্য আমি আমি যত অতিবাহিত হচ্ছে সেটা আপনাকে এক্সট্রা দিব, ঠিক আছে? সনক দা, আপনি যত দ্রুত সম্ভব ওনার স্ক্রিনটা অ্যাড করার চেষ্টা করুন। আমি দেখছি। সব কটা ছবি আলাদা করে সেভ করে স্ক্রিন শেয়ার করতে হবে। হুম, আপনি বলতে থাকুন। না, আপনি দেখান, তারপরে আমি বলতেছি। এইটা তো না, প্রথম একেবারে এই শোনো, আমি একেবারে নিচে দেখেন একটা ছবি দিছি, এই মাত্র নিচে একটা ছবি দিছি গোলাপি কালার করা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা একটু, হ্যাঁ, স্ক্রিনটা একটু আচ্ছা, বড় এখানে করে একটু দিন। কথা বলি। এখানে 2 মিনিট ওনার সময় নষ্ট হয়েছে, প্রায় 2 মিনিটের মতো। তো এই 2 মিনিট উনি বাড়তি সময় পাবেন। ওনার সময় ছিল 27 পর্যন্ত। অভিজিৎ দা, আপনি 29 পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো সায়নাচার্য বিরচিত ঋগ্বেদ ভাষ্যের ভূমিকা অংশের মধ্যে, বেদের মধ্যে, বিশেষ করে বেদের মন্ত্র সংহিতাতে অনেক জায়গাতে আমরা পুরাণ শব্দটা পাই। তো বেসিক্যালি ওই পুরাণ শব্দ দ্বারা আসলে কি বোঝানো হয় সেটা আগে একটু আমরা জেনে নিই। সায়নাচার্য বিরচিত ঋগ্বেদ ভাষ্যের ভূমিকা অংশ এখান থেকে, সেখানে সায়নাচার্য বলে দিছেন যে বেদের যে সকল মন্ত্রের মধ্যে ইদং বা অগ্রে নৈব কিংচম কিংচনা आशित, অর্থাৎ এই যে इत्यादि वाक्य समूह पुराण है जिसमें जगत की प्राक अवस्था में लेकर सृष्टि का प्रतिपादन किया गया है। অর্থাৎ জগতের পূর্বে যে অবস্থাটা ছিল সেই অবস্থা বিষয়তে সৃষ্টি প্রতিপাদক যে সকল বিষয় আছে সেই বিষয় নিয়ে বেদের যে সকল মন্ত্র রয়েছে বা বেদের যে সকল সূক্তে আলোচনা করা হয়েছে, সেই সকল মন্ত্র এবং সেই সকল আলোচনা বা সেই সকল সূক্তগুলোকেই মূলত পুরাণ বলা হয়। বেদের মধ্যে নাসাদীয় সূক্ত আদি, বিশ্বকর্মা সূক্ত আদি সৃষ্টি বিষয়ক সূক্ত। তো সেখান থেকে ওই পুরাণ বলতে এই পুরাণকেই বোঝানো হয়। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে যে তাহলে অন্যান্য সাহিত্যে যে আমরা পুরাণ শব্দটা পাই ওটা দ্বারা আসলে কি বোঝানো হয়। দেখেন, পুরাণের রয়েছে 5টা লক্ষণ, যে জায়গার মধ্যে বলা হয় যে স্বর্গ, প্রতিস্বর্গ, ঋষি মহর্ষিদের বংশ চরিত্র এবং মন্বন্তর আদি নিয়ে যে সকল আলোচনা আমরা পাই সেগুলাকে বলা হয় পুরাণ। পুরাণ মানে কি, ভগবান যাস্কাচার্য বলছেন যে পুরাণ মানে হচ্ছে প্রাচীন সকল বৃত্তান্তকে কীর্তন করা, সেখানে ঋষি মহর্ষিদের বংশ, স্বর্গ, প্রতিস্বর্গ, মন্বন্তর ইত্যাদি নিয়ে যে শাস্ত্রে কীর্তন করা হবে বা যে সকল আলোচনা করা হবে সেগুলোই হচ্ছে পুরাণ। তাই অন্যান্য শাস্ত্রের মধ্যে আমরা পুরাণ যে শব্দটা পাই সেটা সাধারণত স্বর্গ, প্রতিস্বর্গ এবং ঋষি মহর্ষি বা রাজা মহারাজাদের বংশ, যে একটা ইতিহাস থাকে বা একটা ঘটনা থাকে, মূলত পুরাণ শব্দের দ্বারা ওই সকল গ্রন্থে মানে বেদের বাইরে অন্যান্য গ্রন্থের মধ্যে
প্রাচীন বৃত্তান্তকেই বোঝানো হয়। এই বিষয়টাকে একটু স্পষ্ট করার জন্য এবারে অরূপদা আমার সময়টা একটু থামায়েন। সনকদা, এবার আপনি যে রামায়ণের যে রেফারেন্স গুলো দিচ্ছে ওগুলো একটু টেনে আনেন, আগের ছবিগুলোতে একটু যান। তা আপনি কি আপনার সময় এখানে করতেছেন নাকি? একটু থামায় দেন সময়টা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার একে একে ছবিগুলো দেখে থাকলে আমি বলতে পারবো। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে দর্শকরা, যেটা হচ্ছে মহাভারত থেকে প্রাচীন গ্রন্থ, সেটা হচ্ছে রামায়ণ। এই রামায়ণের ভিতরে দেখেন আমরা পুরাণবিতের কথা পাই, অর্থাৎ অন্তপুর অযোধ্যায় রাজান্তপুরের পুরা বৃত্তান্ত বেত্তা সুত জনার সমাবৃত সেই অন্তপুরের দ্বার অতিক্রম করে নির্জন কক্ষে এসে উপস্থিত হলেন। এখানে আরেকটা ছবি দেখান, একটু টান দিয়ে আরেকটা ছবি দেখান। আচ্ছা, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে রাখেন। এই যে এখানে যেখানে কথাটা লেখা আছে যে পুরাণবিদ সুমন্ত, অর্থাৎ পূর্ব বৃত্তান্তজ্ঞ সুমন্ত, এই যে তার কথাটা বলা হয়েছে যে তিনি অন্তঃপুরে কি করলেন, প্রবেশ করলেন। এখন বিষয়টা হচ্ছে যে পুরাণবিদ মানে হচ্ছে প্রাচীন যে সকল আখ্যানকে বা প্রাচীন কাহিনীগুলোকে যারা বলেন তাদের বলা হয় হচ্ছে পুরাণবিদ। মহাভারত আদিতে আমরা বা পুরাণ আদিতে যে পুরাণবিদের কথা আমরা পাই তারা হচ্ছে সূত বা লোমহর্ষণ। অর্থাৎ সুত হচ্ছে বেসিক্যালি ব্রাহ্মণ নারী এবং ক্ষত্রিয় রাজার আহ, সঙ্গমের মধ্যে যারা জন্মগ্রহণ করে তাদের বলা হয় হচ্ছে গিয়ে সুত। এই সুতেদের মূলত একটা কাজ, সেটাও দুইটা কাজ। একটা হচ্ছে আহ, রাজা মহারাজাদের রথকে পরিচালনা করা, আর সেকেন্ড কাজ হচ্ছে পুরাণ কথাকে প্রবচন করা, মানে প্রাচীন ইতিহাসকে বা প্রাচীন বৃত্তান্তকে, ঋষি মহর্ষিদের যে বংশ বৃত্তান্ত থাকে সেগুলোকে হচ্ছে গিয়ে বলাই হচ্ছে এই পুরাণ বিতেদের কাজ, মানে এই সুতেদের কাজ। তো এরকম একজন সুতের কথা রামায়ণের মধ্যেও পাওয়া যায়, তার নাম হচ্ছে পুরাণবিদ সুমন্ত। আর এর পরবর্তীতে মহাভারতের মধ্যে যা পাওয়া যায় সেটা হচ্ছে লোমহর্ষণ এবং হচ্ছে উগ্রশ্রবা। এই সকল সুতেদের কথা পাওয়া যায়। এই কারণে আমরা দেখি যে নৈমিষে আরণ্য গিয়ে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে এই লোমহর্ষণ ঋষি, এই উগ্রশ্রবা, আপনি তো ব্যাসদেবের কিতাব কৃপায় এরকম পুরাণ সংহিতার জ্ঞান লাভ করছেন, আমাদেরকে অমুক ঋষির একটা ঘটনা বলেন, তমুক ঋষির একটা ঘটনা বলেন, অমুক রাজার একটা ঘটনা বলেন। তখন দেখবেন যে বেসিক্যালি এই কথাটা বলা হয় যে ঠিক আছে, আমি অভিজিৎ, আপনার ব্যাসদেবের। সময় কিন্তু শেষ। আপনি কি পরবর্তী সময় থেকে আপনি সময় নিতে চান? ভাই রে, আপনি কি সঞ্চালকের ভূমিকা পালন করতেছেন? কথাটা শেষ হোক, তারপরে না হয় বলেন। আমি তো এই জন্যই বললাম যে আপনি এমন যদি পরবর্তী করলে পরে কি এখানে তো হবে? একটা মানুষের নির্দিষ্ট কথা তো সময় শেষ করতে দেওয়াই হয় হয়েছে নাকি? আপনাকে। এটা বলতে পারেন, আচ্ছা, 2 মিনিট শেষ সময় করুন, যদি কিন্তু বেশিও হয় শেষ আপনি করার চেষ্টা আমাকে করুন। বলবেন যে দাদা আপনি 2 মিনিট সময় কিন্তু বেশি নিছেন। এখানে তো খুব তাড়াহুড়াই নাইকা আমরা নাকি? যে আপনি শেষ করুন, সমস্যা নেই। তো এইরকম কথাই হচ্ছে যে প্রাচীন সাহিত্যগুলোকে লোমহর্ষণ প্রভৃতি যে সুতেরা আছে এবং রামায়ণের মধ্যে যে সুমন্তাদিরা আছে, তারা মূলত এই সকল পুরাণ প্রাচীন ঋষি বংশাবলীর জ্ঞানটা রাখে এবং পরবর্তীতে তারাই ঋষি মহর্ষিদের কাছে এই প্রাচীন আখ্যানগুলোকে বলে, যেগুলো হচ্ছে পুরাণ নামে পরিচিত। এই কারণে আমরা সবসময়তে দেখি যে নৈমিষে আরণ্যে গিয়ে জিজ্ঞেস করা হয় যে লোমহর্ষণ ঋষি, আপনি আমাদেরকে অমুক ঋষির অমুক রাজার বংশ বৃত্তান্ত সম্পর্কে বলুন। তখন বলা থাকে যে সুতবাচক, সুত এই কথাগুলো বললেন। এটা হচ্ছে মূলত বেদ এবং বিশেষ করে অন্যান্য সাহিত্যে পুরাণ দ্বারা কি বোঝানো হয় সেটা আমি আপনাদেরকে বললাম। জি, এবার ধন্যবাদ। আচ্ছা, আপনি 1 মিনিট সময় বেশি ব্যবহার করেছেন। আসলে আপনি বললেন যে সঞ্চালকের একটা দায়িত্ব হলো যে তার কত সময়তে মনে করিয়ে দেওয়া। কেননা আপনাকে আমি 2 মিনিট বেশি দিয়েছিলাম। এর কারণটা ছিল যে আপনার উনি যেহেতু স্ক্রিনশট দেখাতে 2 মিনিট লেট করেছিলেন, সেখানে আমি আপনাকে 2 মিনিট দিয়েছি। কেননা আমি এটা আগেই বলেছি। তো এখানে জিজ্ঞাসা হয়েছে যে আপনি নিবেন। আপনি যদি বলতেন যে আপনার সময় আর প্রয়োজন হবে, সেটা ওখানে ঠিক আছে। এখন আপনি 1 মিনিট সময় বেশি নিয়েছেন। এখন আমরা দ্বিতীয় পর্বে সেম 7 মিনিট করে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো দুজনকেই। আর এর পরের তৃতীয় ধাপে আমরা 5 মিনিট করে নিব। আমরা এরপরে যদি সময় পাই তাহলে আমরা এরপরে এক ধাপ করার চেষ্টা করব। তো এখন আমি সৌরভ রায় চৌধুরীকে বলবো, আপনি আশা করি ওনার বক্তব্য শুনেছেন এবং উনিও আপনার প্রমাণের প্রেক্ষিতে উনি আপনার প্রমাণের কাউন্টার দিয়েছেন।
তো সেই পরিপ্রেক্ষিতে আপনি আপনার বক্তব্য শুরু করবেন। এখন আপনার 10টা 31 হচ্ছে, আপনার সময় এখন থেকে শুরু হচ্ছে। হ্যাঁ দাদা, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ, নমস্কার। দেখুন, আমি যে যে প্রমাণগুলো দেখিয়েছি তার মধ্যে একটা জিনিস আমি দেখিয়েছি, সেটা হলো বাদশাহ মুনির ন্যায় ভাষ্য, তার অনুবাদ। সেখান থেকে বলা হচ্ছে যে মন্ত্র ব্রাহ্মণ যারা দ্রষ্টা তারা ইতিহাস পুরাণে প্রবক্তা, অর্থাৎ মন্ত্র ব্রাহ্মণ ছাড়াও পুরাণের অস্তিত্ব আছে। আমি এই কথা আগেই বলে দিয়েছি যে হ্যাঁ, ব্রাহ্মণের একাংশকে পুরাণ বলা হয়, কিন্তু তা ছাড়াও আলাদা পুরাণের অস্তিত্ব আছে, যা বাদশাহ ভাষ্য থেকে প্রমাণিত। সুতরাং সায়নাচার্য যে বেদের অর্থাৎ ব্রাহ্মণের একাংশকে পুরাণ বলেছেন, তা দিয়ে আমার মত খণ্ডিত হয় না। সায়নাচার্যের মত আমার কাছে নিঃসন্দেহে মান্য, কিন্তু তা দিয়ে আমার মত খণ্ডিত হচ্ছে না, কারণ এছাড়াও আলাদা করে অস্তিত্ব আছে। আচ্ছা, অর্থশাস্ত্র যে বেদাঙ্গের অন্তর্ভুক্ত, সেটা মধুসূদন সরস্বতী প্রস্থান ভেদে আছে। উনি যদি চান আমি দেখিয়ে দিতে পারি। আচ্ছা, আরেকটা কথা হলো যে ভাগবত খণ্ডনম, দয়ানন্দ সরস্বতীর লেখা যে বই, সেখানে উনি বলেছেন যে এই যে দেবী ভাগবতী হলো শ্রীমৎ ভাগবত, এবং এটা ব্যাসকৃত, এটা কেন না শুদ্ধ হওয়ার জন্য এবং বেদাদি থেকে অবিরুদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে মানে ভাগবত খণ্ডনম থেকেই আরেকটি প্রমাণ দেখাই। ঠিক আছে, মানে সম্পাদকের টিপ্পনী নয়, একদম স্বয়ং দয়ানন্দ সরস্বতীর কথা। ঠিক আছে। আচ্ছা, তিনি এখানে কি বলছেন যে বেদ বেদাঙ্গ মনুস্মৃতি মহাভারত হরিবংশ পুরাণানাম বাল্মীকি নির্মিতস্য রামায়ণস্য চাধ্যাপন মধ্যয়নম কর্তব্যম কারয়িতব্যম চ ইতিশমেব শ্রবণম কর্তব্যম ইতি। বেদ উপবেদ বেদাঙ্গ মনুস্মৃতি মহাভারত হরিবংশ পুরাণ আদি এবং বাল্মীকি নির্মিত রামায়ণ ইত্যাদি পঠন পাঠন করানো উচিত এবং এর শ্রবণ করা উচিত। বেশ, তাহলে এখানে একটা পুরাণের কথা আছে, হরিবংশ পুরাণ। হরিবংশ নামে কোনো ব্রাহ্মণের অস্তিত্ব নেই, কিন্তু হরিবংশ নামে পুরাণের উল্লেখ আছে। আচ্ছা, আমি এখানে মহাভারত থেকে একদম ক্রিটিক্যাল মহাভারত থেকে আরেকটা জিনিস দেখাই। ঠিক আছে। আচ্ছা, তো ওটা ততক্ষণ লোড হোক, আমি বলি যে হরিবংশ পুরাণের উল্লেখ যে ক্রিটিক্যাল মহাভারতে আছে, সেটা এখানে আছে। আচ্ছা, আমি যেটা বলেছি যে আমার সময় কতক্ষণ হয়েছে? আপনার অলরেডি 3 মিনিট অতিক্রম হয়েছে। ঠিক আছে, বেশ, খুব ভালো। তো এবারে দেখুন যে বেদের একাংশকে পুরাণ বলা হয়, কিন্তু তাছাড়া যে পুরাণের অস্তিত্ব সেটা আমি দেখিয়েছি, এবং যেটা আমার বিপক্ষে মহোদয় খণ্ডন করেন, সুতরাং তিনি মেনে নিয়েছেন, এটা বলা যায়। আচ্ছা, এই দেখুন, এই যে হরিবংশ পুরাণ 1-2-69, ঠিক আছে, এটা ক্রিটিক্যাল এডিশন। কি বলছে? হরিবংশ শত পর্ব পুরাণং খিল সঙ্গীতম ভবিষ্যৎ পর্ব চাপযুক্তং খিল সুদ্ভুতং মহৎ। আচ্ছা, মহাভারতে আদি পর্ব। আচ্ছা, এটা যে ক্রিটিক্যাল এডিশন, তার প্রমাণ কি? চলুন সেটা আমি দেখিয়ে দিই, কারণ আমি কোনো একটা থেকে দেখাচ্ছি তার মানে সেটা ক্রিটিক্যাল এডিশন না, এটা তো হতে পারে না। এটা প্রমাণ দেখানো আমার দায়িত্ব। আচ্ছা, এটা সংস্কৃত document.org, ইতিহাস মহাভারত। আচ্ছা, মহাভারত থেকে দেখুন, মহাভারত এই যে ক্রিটিক্যাল এডিশন, সুতরাং এখান থেকে ক্লিক করলে যেটা খুলছে বা খুলবে সেটা ক্রিটিক্যাল এডিশন। এই যে দেবনাগরী অ্যান্ড আদার ইন্ডিয়ান স্ক্রিপ্ট ফ্রম ইটস সর্গ পেজ। ঠিক আছে, ওকে। এবার দেখুন, দয়ানন্দ সরস্বতী যেমন দেবী ভাগবত পুরাণে উল্লেখ করেছেন, হরিবংশ পুরাণে উল্লেখ করেছেন, এই নামে কোনো ব্রাহ্মণের উল্লেখ পাওয়া যায় না। এই নামে অষ্টাদশ পুরাণের অন্তর্ভুক্ত দেবী ভাগবত পুরাণ আছে, এবং অষ্টাদশ পুরাণের বাইরে থাকা মানে মহাপুরাণের বাইরে থাকা হরিবংশ পুরাণে উল্লেখ তিনি করেছেন, সেটা সকারাত্মক ভাবে, নকারাত্মক ভাবে নয়। আচ্ছা, বাদশাহ মুনির ভাষ্যে আমরা পাচ্ছি যে ব্রাহ্মণ ছাড়াও পুরাণের উল্লেখ। আচ্ছা, আর দেখে নিই যে অর্থশাস্ত্র, এটা তো বেদাঙ্গের অন্তর্ভুক্ত। আচ্ছা, যদি বেদাঙ্গের অন্তর্ভুক্ত নাও ধরি, তাও যথেষ্ট প্রাচীন, তো সেখানেও কিন্তু ব্রাহ্ম আদি পুরাণের উল্লেখ পাওয়া যাচ্ছে, এবং এটা অনুবাদ করেছেন আর্য সমাজী প্রফেসর উদয়বীর শাস্ত্রী, সুতরাং এটাকে অপ্রামাণিক বলার কোনো সুযোগ নেই।
ঠিক আছে, এছাড়া শুক্রনীতি থেকেও প্রমাণ দেখানো যাবে চাইলে। তো আমার যে বিষয় যে আহ, পুরাণগুলো, এবং উনি যে রামায়ণ থেকে উল্লেখ করছেন সেই পুরাণ, সেগুলো কোন পুরাণ? দেখুন, এটা মোটামুটি সব শাস্ত্রেই আছে যে মন্ত্র এবং ব্রাহ্মণ নিয়ে বেদ গঠিত হয়, এছাড়া ইতিহাস পুরাণ, ধর্মশাস্ত্র ইত্যাদি। তো সেখানে ব্রাহ্মণের একাংশকে তো পুরাণ বলা হয়, কিন্তু এছাড়া অন্য শাস্ত্রে গিয়ে, ধরুন রামায়ণ মহাভারত ইত্যাদি শাস্ত্রে গিয়ে কিন্তু পুরাণ বলতে আহ সবসময় ব্রাহ্মণকে বোঝানো হয়েছে এমনটা নয়। পুরাণ বলতে অষ্টাদশ পুরাণ ইত্যাদিকেই বোঝানো হয়েছে। দেখুন, প্রাচীন বৃত্তান্ত এবং প্রাচীন বৃত্তান্ত মানে পুরাণ, তো এই যে লক্ষণ, এটা কিন্তু অষ্টাদশ পুরাণের সঙ্গেই যায়, ব্রাহ্মণের সঙ্গে যায় না। এবং পুরাণের যে পঞ্চ লক্ষণ, বংশ, বংশানুচরিত, স্বর্গ, প্রতিসর্গ, মন্বন্তর, এইগুলো, তো এগুলো কিন্তু আমরা সাধারণ অষ্টাদশ পুরাণে দেখতে পাই, ব্রাহ্মণে দেখতে পাই না। ঠিক আছে, তো সুতরাং অষ্টাদশ পুরাণকে অপ্রামাণিক বলা চলে না। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ দাদা, ধন্যবাদ, আপনার সময় বরাবর হয়েছে। তো আমি অভিজিৎ দাদাকে অনুরোধ করব প্রস্তুত হওয়ার জন্য। অভিজিৎ দাদার সময় শুরু হবে এখন। তো অভিজিৎ দাদা এর আগে 1 মিনিট বেশি ব্যবহার করেছেন। তো সেটা নিয়ে যদি কি প্রতিপক্ষ সমবায় চৌধুরী, আপনার কোনো আপত্তি আছে কি? যদি আপনি বলেন তাহলে পরবর্তী, এখন ওনার যে সেশনটা শুরু হবে সেখান থেকে 1 মিনিট কেটে নেওয়া হবে। না, যদি ঠিক আছে, বলেন ঠিক না। আছে, উনি উনি বলুন, কিন্তু উনি আমার যে যুক্তিগুলো, সেগুলোর উত্তর দেননি, সেগুলোর উত্তর দিলে ভালো হয়। ঠিক আছে, কারণ উনি যখন উত্তর দেননি, তাহলে ধরে নিতে হবে যে উনি মেনে নিচ্ছেন। অভিজিৎ দাদা, আপনি কি আছেন? আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ, আমারও একটা স্ক্রিন শেয়ার দেন, এই যে এখন একটা মহাভারত থেকে ছবি দিছি, তো ছবিটা একটু দেখান। আচ্ছা, আপনার সময় কিন্তু এখনো শুরু হয়নি দাদা, ঠিক আছে? হুম, হুম, আমি 39 থেকে শুরু করার চিন্তা ভাবনা করছি। যদি এখানে স্ক্রিন শেয়ার দেখা যদি একটু লেট হয়, সেই ক্ষেত্রে আপনি 1 মিনিট বা 2 মিনিট যদি লেট হয়, সেটা আপনি পাবেন। হুম, হুম, হুম। আচ্ছা, আমি আমি লিভ করে আবার জয়েন করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবচাইতে বেটার হতো অরূপ দাকে হ্যাঁ, দায়িত্বটা ঠিক দি, আছে। অ্যাডমিনটা দিয়ে দিলে। আচ্ছা, ততক্ষণ সঞ্চালকই কিছু বলুন, কারণ মাঝখানে তো কিছু কথা হওয়া উচিত। তো আমাদের আজকে যে শাস্ত্রটি হচ্ছে পুরাণের প্রামাণিকতা। আশা করি আপনারা সকলে এই শাস্ত্রের মাধ্যমে সত্যকে নির্ণয় করতে পারবেন। এবং আমাদের পূর্বতন যারা ঋষি ছিলেন তারাও কিন্তু বলে গেছেন, বৃহস্পতি সংহিতাতে পাওয়া যায় যে তর্ক দ্বারা ধর্মকে জানার কথা বলা আছে বৃহস্পতি সংহিতাতে। ঋষি বৃহস্পতি বলে গেছেন। তো আমরা এই শাস্ত্রের মাধ্যমে সনাতন ধর্মের যে গৌরবান্বিত যে জ্ঞান, সেগুলো অর্জন করার চেষ্টা করব। এবং আমাদের যে সত্য মিথ্যার যে দ্বন্দ্ব আমাদের মধ্যে রয়ে গেছে, সেগুলো স্পষ্ট করার চেষ্টা করব। সনকদা, আপনি একটু দ্রুত স্ক্রিন শেয়ার করতে পারলে সেটা ভালো হয় আর কি। না, হ্যাঁ, আমি তো অভিজিৎদার কথার মানে বক্তব্যের অপেক্ষায় আছি। না, ওনাকে কিন্তু আমি এখনো সময় দিইনি, ঠিক আছে? ওনার সময় এখনো শুরু হয়নি, যেহেতু স্ক্রিন আমার শেয়ারের বক্তব্য জন্য এটা যে এখানে। উনি উনি আহ, প্রামাণিকতার যে মাপকাঠি উনি রেখেছেন, ঠিক আছে, তা আমি তার সঙ্গে অসহমত নই। তো সেই মাপকাঠি থেকেই আমি পুরাণের উল্লেখ দেখিয়েছি, প্রয়োজনে আরো থেকে দেখাবো। এবং যেহেতু দয়ানন্দ সরস্বতীর আগে আহ আর কেউ বলেননি যে পুরাণ সমূহ প্রামাণিক নয়, ঠিক আছে, তো সেই জন্য আমি দুর্জন তোষণায় দয়ানন্দ সরস্বতীর লিখিত বই থেকে পুরাণের সকারাত্মক উল্লেখ দেখিয়েছি। ঠিক আছে, দয়ানন্দ সরস্বতীর লিখিত বইতে তো পুরাণের নকারাত্মক উল্লেখ অনেক আছে, কিন্তু না, আমি সকারাত্মক উল্লেখ দেখিয়েছি। ঠিক আছে, আহ এটাই বিষয়। এবং রামায়ণ, তো মহাভারত অভিজিৎ দাদা, ইত্যাদিতে। আপনি তো হুম, ছবি অলরেডি সেন্ড করছেন না? হুম।
অভিজিৎ দাদা, রামায়ণ। আপনি কি শুনতে পাচ্ছেন? অভিজিৎ দাদা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনি তো ছবি অলরেডি সেন্ড করছেন না, স্ক্রিনশট তো সেন্ড করতেছেন না? ছবি সেন্ড করছি। ও আচ্ছা আচ্ছা। আর সনব রায়চৌধুরী, আপনি যদি একটু কাইন্ডলি দ্রুত করার চেষ্টা করতেন, এটা আমাদের মনে হয় বেটার হতো। আর সনব রায়চৌধুরী কথার প্রেক্ষিতে অভিজিৎ দা, আপনার কি কিছু বলার আছে? সৌনকদা ওই যে সত্যার্থ প্রকাশের থেকে যেটা বলছে না, ওটার উপর আমি বলবো না। স্বামী ধর্মানন্দ সরস্বতী যেগুলোকে পরবর্তীতে নাকচ করে দিয়েছেন, পুরাণাদি কোনোটাই উনি মানেন না। আচ্ছা আচ্ছা। তো আপনার মূলত খণ্ডন হচ্ছে এটা যে স্বামী দয়ানন্দ সরস্বতী পরবর্তীতে এসে এগুলোকে খণ্ডন করছেন, তাই তো? হম হম। আচ্ছা আচ্ছা। এখন আমরা মূল শাস্ত্রার্থে যাই। সনব রায়চৌধুরী, আপনি একটু কাইন্ডলি দ্রুত স্ক্রিন শেয়ারটা অ্যাড করার চেষ্টা করবেন, এটা আশা করি। হ্যাঁ, এই তো আমি দেখিয়ে দিয়েছি। ও, হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো। হ্যাঁ, না, যে কোনো কথা বলার সাপেক্ষে তার প্রমাণ এর তো আগেরটা দেখান দেখাতে হবে। হুম। সনকদা, মানে এর মানে আগেরটা দয়ানন্দ সরস্বতী যা পরে মানেননি সেটাও প্রমাণ অবশ্যই দেখাতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। একটু এর আগেরটা আচ্ছা দেখান। আগে আরেকটা ছবি দিছি, দেখেন গোলাপি কালার করা, হিন্দি ভাষাতে লেখা, মহাভারত থেকে। সনক বাবু শুনতে পাচ্ছেন? সনক দা, আপনি কি শুনতে পাচ্ছেন? উনি কিন্তু আরেকটি স্ক্রিনশট দিয়েছে বলতেছে। এর আগে দিছি, দেখেন এর আগে একটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একটু একটু জুম করেন। আচ্ছা অভিজিৎ দা, আপনার সময় কিন্তু এখন শুরু হচ্ছে, ঠিক আছে? ওকে ওকে বাংলাদেশ ওকে। সময় 10:40, আপনার সময় শুরু হচ্ছে। আপনার সময় হচ্ছে যে আহ 7 মিনিট কিন্তু আপনি পাবেন, তার মধ্যে আমি 1 মিনিট কেটে রাখবো, আপনি 6 মিনিট হুম। পাবেন, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তো আপনি শুরু করুন, ধন্যবাদ। এই হচ্ছে গিয়ে মহাভারতের আদি পর্বের পঞ্চম অধ্যায়। ঠিক আছে, তো এখানের মধ্যে যেটা বলা হচ্ছে, ওই যে লোমহর্ষণ ঋষির কথা বলছি, যিনি সুত, যিনি ভগবান ব্যাসদেবের কৃপায় পুরাণাদির কথা লাভ করছিলেন। তো উনি দেখেন কি লেখে, যে पुराण में दिव्य कथाएं वर्णित है, परम बुद्धिमान राजर्षि और ब्रह्मर्षियों के आदि वंश भी बताए गए हैं, जिनको पहले हमने अपने पिता के मुख से सुना। मेरे पिता ने जिस पूर्ण विद्या का वाली वंक्ति अध्ययन किया था, वो सब मैंने उन्हीं के मुख से पढ़ी और सुनी थी। भृगुनंदन, आप पहले उस सर्वश्रेष्ठ भृगु वंश का वर्णन सुनिए, जो देवता, इंद्र, ঋষি, মরদগণ से পূজিত है। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, ওই যে যে কথাটা বললাম, যে পুরাণ মানে হচ্ছে প্রাচীন বৃত্তান্ত। তো এখানে বলতেছে, দেখেন যে যে রাজর্ষি, ব্রহ্মর্ষি আদিদের যে, বা ভৃগু বংশ আদিদের যে প্রাচীন বৃত্তান্ত গুলো আছে, সেই সকল বৃত্তান্তের কথাই বলা হচ্ছে, যে এই সেগুলোই হচ্ছে পুরাণ কাহিনী, এবং এইগুলাকেই বলবে বা এখন এসে এটা শুনতে চাইবে। তো এই হচ্ছে গিয়ে অন্যান্য শাস্ত্রে যে পুরাণ শব্দ আছে সেটার অর্থ। এইবারে যদি ব্যাসদেব পুরাণ লিখে থাকে, মানে এবার কাউন্টার লেভেল, ব্যাসদেব যদি পুরাণ লিখে থাকে, তাহলে প্রচলিত, মানে আজ থেকে তো 4-5 হাজার বছর আগে লিখছে, তাহলে সেই সকল পুরাণের ভিতরে আজ থেকে মোটামুটি 2000 বছর আগে যে সকল চন্দ্রগুপ্ত, মৌর্যগুপ্ত বা মৌর্য বংশ ভারতবর্ষে এসেছিল, তাদের একেবারে বাপের পর ছেলে, ছেলের পর তার ছেলে, মানে নাতি, একেবারে এইভাবে কিভাবে লেখা থাকতে পারে, এই বিষয়টার উত্তর একটু আমি সনকদার কাছ থেকে চাইবো। হ্যাঁ সনকদা, আমার আরেকটা ছবি আছে যেটা আগে দিয়ে দেখাইছিলেন, ওইটা দেখান। অরূপদা কাইন্ডলি একটু থামাই দেন। আচ্ছা ঠিক আছে, আপনার সময়টা এখন স্টপ হইলো।
সনক বাবু একটু দ্রুত সম্ভবত আপনি করেন। আমার অন্য যে ছবিটা দিয়েছেন ওটা একটু অ্যাড করুন। হ্যাঁ, নিচের দিকে নামেন। আচ্ছা অভিজিৎ দা, আপনার শুনুন, আপনার এখানে ওনার প্রায় 39 সেকেন্ডের মতো আপনার সময় নষ্ট হয়েছে। আপনি এই সময়টা পাবেন, ঠিক আছে? আচ্ছা, ওই একটু বড় করতে বলেন, পুরো ছবিটা তো আসলো না। শোনক দা, আপনি একটু এটা একটু জুম করেন তো। ঠিক আছে, ঠিক আছে, বাস ঠিক আছে, ঠিক আছে, চলবে, আর লাগবে না। ঠিক আছে, এবার আপনি এবার সময়টা স্টার্ট করেন তাহলে। হ্যাঁ, আপনি শুরু করুন। আচ্ছা, এ হচ্ছে গিয়ে বিষ্ণু পুরাণ থেকে আমি রেফারেন্সটা দিছি। রেফারেন্সটা উপরের দিকে ছিল, আপনারা অবশ্যই দেখছেন। দেখেন, বিষ্ণু পুরাণের ভিতরে এইভাবে লেখা আছে, চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসার, বিন্দুসারের পুত্র অশোক বর্ধন, অশোক বর্ধনের পুত্র সুযশা, দশরথ, সোম শর্মা, এবং উপরের দিকে দেখেন লেখা আছে ওই যে নবম নন্দনকে কৌটিল্য নামক এক ব্রাহ্মণ নষ্ট করবেন। আর ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপরেই নবম নন্দনকে কৌটিল্য নামক এক ব্রাহ্মণ নষ্ট করবেন। তার অন্ত হলে মৌর্য নৃপতিরা পৃথিবী ভোগ করবে। কৌটিল্য উৎপন্ন হয়ে চন্দ্রগুপ্তকে অভিষিক্ত করবেন। চন্দ্রগুপ্তের পুত্র হবে বিন্দুসার। আর এই সকল মানুষের কথা যারা আজ থেকে মোটামুটি 2000 বছর আগে ভারতে আসছে, তাদের কথা কিভাবে 5-7 হাজার বছর আগে রচিত মহাভারত, মানে ব্যাসদেব যদি এটা লিখে থাকে, তাহলে তার বইতে কিভাবে আসতে পারে? এই সেম কথা আমরা মৎস্য পুরাণের মধ্যেও পাই, সেম কথা আমরা বায়ু পুরাণের ভিতরে পাই। আমি একটাই পুরাণ দেখালাম। এইটা বলে আমি আমার বক্তব্যটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনি মূলত প্রথমে 2 মিনিট, এরপরে গ্যাপ গিয়েছিল, এরপরে 2 মিনিট ইউজ করছেন, ঠিক আছে? আপনি টোটাল 4 মিনিট ইউজ করছেন। আপনার 6 মিনিটের মধ্যে আর 2 মিনিট বাকি আছে আপনার। নেক্সট রাউন্ডের মধ্যে আপনি 2 মিনিট বাড়তে পাবেন। তো এখানে একটা বিষয় বলে রাখা দরকার, যেহেতু আপনারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে অবস্থান করছেন, তো সেহেতু সেখানে কাউন্টারের আবশ্যকতা অবশ্যই আছে। তো সোনু রায় চৌধুরী, আপনার একটা প্রশ্ন করেছিলেন বা একটা প্রমাণ দেখানোর জন্য বলেছিলেন, স্বামী দয়ানন্দ সরস্বতী পরবর্তীতে এসে যে পুরাণ মানেননি বা নাকচ করে দিয়েছেন, এটা একটা প্রমাণ দেখানোর জন্য। এবং আহ, অভিজিৎ দা ওনাকে একটা প্রশ্ন করেছেন, এই পর্যন্ত এর মধ্যে একটা প্রশ্ন করেছেন যে পুরাণ যদি ব্যাসদেব রচিত হন, তাহলে সেখানে চন্দ্রগুপ্ত বা মৌর্য সাম্রাজ্যের যে বিষয়গুলো সেগুলো কিভাবে আসলো? ঠিক আছে, আপনারা আসলে আমার কথাটা বুঝতে পারছেন। যেহেতু আপনারা পক্ষ বিপক্ষে অবস্থান করতেছেন, তাই আমাদের এই কাউন্টার দেওয়া অবশ্যই জরুরি। সে কারণে আমি মূলত এই কথাটা বলে দিলাম, ঠিক আছে? তো সনগ্রাম চৌধুরী, আপনি কি প্রস্তুত আছেন? আপনি আমি স্ক্রিনটা আছি। বন্ধ করবেন, বা আপনার স্ক্রিন শো করলে আপনি বক্তব্য শুরু করতে পারবেন। হ্যাঁ, আমি আছি। আচ্ছা, আমি এই পুরাণের মধ্যে উম যে মৌর্য বংশের ইতিহাস কেন লিখিত, এর উত্তর আমি এটাই দেব যে দেখুন, প্রতি কল্পে সৃষ্টি একই রকম হয়, যেটা বেদে লেখা আছে যে আচ্ছা, এবং এছাড়াও ব্যাসদেব ঋষি, অর্থাৎ তিনি যোগী পুরুষ, ভবিষ্যৎ দ্রষ্টা, তো তার পক্ষে আহ, এই ইতিহাস জেনে তা লিপিবদ্ধ করা কোনো অসম্ভব কাজ নয়। আচ্ছা, এখানে আর একটা কথা যে পুরাণের অস্তিত্ব ব্যাসদেবের আগে ছিল না, এই কথাও ভুল। আহ প্রতি কল্পেরই দাপর যুগে ব্যাসদেব আবির্ভূত হন এবং পুরাণের সম্পাদনা করেন, কিন্তু পুরাণের অস্তিত্ব তার আগেও, অর্থাৎ সত্যযুগ ত্রেতা যুগেও ছিল। না হলে ত্রেতা যুগে রামায়ণে পুরাণের উল্লেখ থাকতে পারে না। আচ্ছা, আচ্ছা, এবং হ্যাঁ, স্বামী দয়ানন্দ সরস্বতী পরে কি নিজের মত পাল্টেছেন, এটা তাকে দেখাতে হবে, যদিও তাতে করে বাৎসায়ন ভাষ্য বা অর্থশাস্ত্রের আহ, প্রামাণিকতায় কোনো বিঘ্ন ঘটে না। হুম, ঠিক আছে, কিন্তু তাহলে এটাই প্রমাণিত হবে যে হ্যাঁ, স্বামী দয়ানন্দ সরস্বতী তিনিও নিজের জীবনের এক ভাগে পুরাণের প্রামাণিকতা মানতেন এবং পরবর্তীতে তিনি তা অস্বীকার করেন। ঠিক আছে, আচ্ছা, বেশ। অর্থাৎ তার বক্তব্য কালান্তরে পরিবর্তিত হয়েছে, এটাই প্রমাণিত হবে।
তারা যখন বাদশায়ন ভাষ্য, যা স্বয়ং দয়ানন্দ সরস্বতী আহ, তা পড়তে বলেছেন, এবং তাতে যখন পুরাণের উল্লেখ আছে, এবং শুধু পুরাণের উল্লেখ না, ব্রাহ্মণ ব্যতীত পুরাণের উল্লেখ, মানে ব্রাহ্মণ এবং পুরাণ উভয়ের উল্লেখ আছে, এবং সেখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণ হলো দৃষ্ট এবং পুরাণ হলো ঋষিরা হলেন পুরাণের প্রবক্তা, অর্থাৎ ব্রাহ্মণ এবং পুরাণ আলাদা। তাহলে ব্রাহ্মণের অংশ যে পুরাণ, সেই পুরাণ আর এই পুরাণ তো আলাদা। ঠিক আছে, এখন আলাদা পুরাণ আর কি আছে? আলাদা পুরাণ বলতে অষ্টাদশ পুরাণই আছে। ঠিক আছে, এবং শুধু মহাভারত নয়, মহাভারতের যে ক্রিটিক্যাল এডিশন, তাতে আমি দেখিয়েছি, তাতে হরিবংশ পুরাণের উল্লেখ আছে। হরিবংশ নামে কোনো ব্রাহ্মণের উল্লেখ পাওয়া যায় না। ঠিক আছে, আচ্ছা। আর একটা, আচ্ছা, অর্থশাস্ত্র তো যথেষ্ট প্রাচীন বই, সেখানেও পুরাণের উল্লেখ আছে, এবং সেখানে পরিষ্কার বলা আছে ব্রাহ্ম আদি পুরাণ। হুম, আচ্ছা। এছাড়া আমি শুক্রনীতি থেকে দেখাতে পারি, যখন শুক্রনীতিকে স্বামী দয়ানন্দ প্রামাণিক মেনেছেন সত্যার্থ প্রকাশে। ঠিক আছে, সেটা আমার বিপক্ষে বললে আমি সেটা নিশ্চয়ই দেখাবো। কিন্তু আমি বারবার যে প্রশ্নটা তুলছি সেটা হলো যে বাদশায়ন মুনি যখন ব্রাহ্মণ ছাড়াও পুরাণের উল্লেখ করেছেন, তাহলে সেই পুরাণ কোন পুরাণ? সেই পুরাণ যদি অষ্টাদশ পুরাণ না হয়, তাহলে সেটা কোন পুরাণ? তার তো উল্লেখ, তার তো কথা বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি মনুস্মৃতি থেকে আরেকটি প্রমাণ দিয়ে আমার এবারের বক্তব্য শেষ করি। ঠিক আছে, মনুসংহিতা 3:232, এখানে যে পুরাণানি খিলানি চ, এই যে শ্লোকাংশ, এর ভাষ্যে মেধাতিথি অনুশ্রুতির সর্বাধিক প্রাচীনতম এবং সর্বাধিক মান্য ভাষ্যকার, তিনি বলেছেন যে পুরাণানি ব্যাসাদি প্রণীতানি। ঠিক আছে, বেশ। ব্যাসাদি প্রণীতানি সৃষ্টি আদি বর্ণনা রূপানি। আচ্ছা, তো মেধাতিথির ভাষ্য তো পরের বারে দেখানো যাবে, আপাতত আমি মনু 3:232 থেকে দেখিনি। এবং আমার বিপক্ষী এ পর্যন্ত শুধু একটি প্রশ্ন উত্থাপন করেছেন, সেটি হলো যে মৌর্য বংশের ইতিহাস কি করে পুরাণে থাকতে পারে। এ ব্যতীত তিনি এখনো অব্দি আর কোনো প্রমাণ দেননি, যা থেকে প্রমাণিত হয় যে অষ্টাদশ পুরাণ অপ্রামাণিক। ঠিক আছে, দেখুন, এই যে মনুসংহিতা, যে সাধ্যায়ং শ্রাবয়েৎ পিত্রে ধর্মশাস্ত্রাণি চৈবহি আখ্যানানি ইতিহাসাংশ্চ পুরাণানি খিলানি চ। ঠিক আছে, বেশ। আমার সময় আর কতক্ষণ আছে? আপনার সময় শেষ হয়েছে, আপনি 5 মিনিট। ঠিক আমি আছে, দ্বিতীয় সেশনে বলেছিলাম যে আপনারা তৃতীয় সেশনে 5 মিনিট করে পাবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমার বক্তব্য এই পর্যায়ে এখানেই শেষ। আচ্ছা, এখন অভিজিৎ দা, আপনার গত সেশনের থেকে আপনি 2 মিনিট বাড়তি পাবেন, ঠিক আছে? তো আপনার 5 মিনিট সময় প্লাস 2 মিনিট সময়, আপনি টোটাল 7 মিনিট সময় পাবেন এই সেশনের মধ্যে। তো আপনি এখানে আমি আরেকটা বিষয় একটু উপস্থাপন করি। এখানে সোনরাজ চৌধুরী দাদাকে অভিজিৎ দাদা প্রথমে একটি প্রশ্ন করতেন, যেটা আমি বলে হয়তো করিনি। সেটা হলো যে এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র যে বেদাঙ্গের অংশ, এটি দেখাতে বলেছিলেন উনি। তো এটি সম্ভবত সোনক দাদা দেখাননি। এখানে একটা বিষয় ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে অভিজিৎ দা যে প্রশ্নটা করেছিলেন, সেটার উত্তর সোনক রায় চৌধুরী দিয়েছেন। এখন অভিজিৎ দাদা এটার কাউন্টার হিসেবে আপনি করতে পারেন, এবং আপনার কাছে যে দাবিটা উনি রেখেছেন, দাবি বা আপনি প্রতিপক্ষের প্রতি প্রশ্ন বা প্রমাণ বলতে পারেন, যে প্রমাণ দেখাতে বলেছিলেন যে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রথম অবস্থায় মেনেছেন এবং পরবর্তীতে পুরাণকে নাচক করে দিয়েছেন, এটার একটা প্রমাণ দেখানোতে বলতেন। তো অভিজিৎ দাদা, আপনি কি প্রস্তুত আছেন? প্রস্তুত আছি বলতে, এখন কি আর স্ক্রিন শেয়ার দিতে হবে নাকি? আর আমার স্ক্রিন শেয়ার দরকার নেই এখন আমার পক্ষে। আর আর আমার এত সময়টা আমি এখন আর নেব না ওইভাবে, বুঝছেন অরূপদা? হ্যাঁ, আচ্ছা, আপনি স্ক্রিনশট যদি না দেন, আপনি যদি কোনো গ্রন্থের রেফারেন্স দিয়ে হলেও আপনি যদি ওনার বিষয়গুলো খণ্ডন করতে চান,
যদি ওনার কাছে এই গ্রন্থগুলো পিডিএফ থাকে, উনি যদি চান তাহলে উনি দেখাতে পারেন, যদি ওনার কোনো আপত্তি না থাকে। মানে এখানে যেহেতু উনি আপনার বিপক্ষ, সনক রায় চৌধুরী, আপনি কি আছেন? হ্যাঁ, বলুন। অভিজিৎ রায় যদি কোনো গ্রন্থের রেফারেন্স বলে, আপনি কি সেটা দেখাতে পারবেন? আমার কাছে থাকলে তো চেষ্টা করবো। আমি ততক্ষণ ইয়েটা দেখছি, অর্থশাস্ত্রের উল্লেখটা আমি দেখছি। আমি ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। অভিজিৎ দা, আপনার যদি কোনো গ্রন্থের রেফারেন্স কোট করতে চান আপনি, তাহলে আপনি বলতে পারেন। সেই রেফারেন্স সনক রায় চৌধুরীর কাছে যদি থেকে থাকে, উনি অবশ্যই পাবেন। হ্যাঁ, তা আপনি কি এখন শুরু করতে পারবেন অভিজিৎ দা? হ্যাঁ, আপনি পারবো পারবো। আপনার 5 মিনিট বাকি আছে, ঠিক আছে? না, আমি ওইভাবে আর সময়টা আর কি নেব না। আচ্ছা, যাই হোক, আমি একটু বলি। সেটা হচ্ছে যে ওই যে বললে না যে মনুসংহিতার ওই রেফারেন্সটা দিয়ে, সেটা হচ্ছে যে মেধাতিথি তার পাশে অষ্টাদশ পুরাণের থেকে কিছু কিছু পুরাণের কথা উল্লেখ করছে। তো এই যে মানবেন্দু বন্দ্যোপাধ্যায়ের যে মনুসংহিতার 45 পৃষ্ঠাটা আছে, এটা আমি কোনো প্রমাণ টমাণ কিছু দেই নাই। স্ক্রিনটা একটু অফ করে দিলে ভালো হয়, আর যদি চান দর্শকরা দেখতে পারি। সেটা সনক হচ্ছে রায় যে চৌধুরী, আপনি স্ক্রিনটা একটু বন্ধ করে দিন, যেহেতু ওনার অসুবিধা হচ্ছে বা উনি হয়তো এটা ইয়ে করতে চাচ্ছেন না। আচ্ছা, আপনি আচ্ছা, কি একটু এখন আমি দেখাবেন? আমি আমি একটু একটু চুপ করুন, আমি লিভ করে জয়েন করছি। আচ্ছা, ঠিক আছে। আপনি 10 সেকেন্ড বেশি পাবেন, ঠিক আছে অভিজিৎ দাদা, বলুন। সেটা হচ্ছে যে হ্যাঁ, মনুসংহিতার এই মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে মনুসংহিতার 45 পৃষ্ঠা, মানে যেটা থেকে উনি আর কি দেখেন, ওইটার 45 পৃষ্ঠায় একজন গবেষকের কথা বলা হয়েছে, যেটা পি.ভি. কানে। তিনি এই নানা তথ্য দিয়ে এই সিদ্ধান্তে আইছেন, সেটা হচ্ছে যে মেধাতিথি যিনি আছেন, উনি আজ থেকে সম্ভবত 825 থেকে 900 খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করছে। তার মানে মোটামুটি আজ থেকে 1100 বছর আগে। তাহলে এই সময়তে তো অলরেডি আমাদের পুরাণগুলো চলেই আসছে। তো এই আজ থেকে 1000 1000 বছর আগের মানুষের কোনো কথাবার্তার রেফারেন্স দিলে সেটা কি 4-5 হাজার বছর আগে পুরাণ শব্দের একটা প্রামাণিক কোনো ঘোষিত হয়? হ্যাঁ, আপনি জুম করেন, ওই যে লেখাই আছে, দেখেন। আচ্ছা। তো অভিজিৎ, আপনি আর কন্টিনিউ করুন। আর এই লাস্টের একটা কথা হচ্ছে যে হ্যাঁ, স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি তার কথা পরিবর্তন করছিলেন। তো ওই যে একটা সময় তিনি দেবী ভাগবতকে মেনেছিলেন, পরবর্তীতে তিনি পুরোটাকে নাকচ করে দেন। এটা কোথায় পাবেন? ওই যে স্বামী দয়ানন্দ সরস্বতী বিরচিত সত্যাত্তর প্রকাশের একাদশ সমুল্লাসে অষ্টাদশ পুরাণের প্রামাণিকতা বিষয়ক সিদ্ধান্তে তিনি সেখানে বলে দিয়েছেন যে এগুলো কপোল কল্পিত নবীন আদি। আর যদি বলেন যে না, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে হবে, তাহলে আমি ছবিটা পাঠাতে পারি। আর এই যে নিচে দেখেন লেখাই আছে যে পি.ভি. কানে নানা তথ্য দিয়ে এই সিদ্ধান্তে এসেছেন যে মেধাতিথি সম্ভবত 825 থেকে 900 খ্রিস্টাব্দের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। তারপরে গোবিন্দ রাজাদি তারাও আসছিলেন, তারাও বেশি না, আজ থেকে 1000 বছর আগেরই মানুষ। আর মধুসূদন সরস্বতী আমার জানা মতে উনি আহ, অদ্বৈত সিদ্ধি বলে একটা বই লিখছিলেন। তো উনিও কোনো প্রাচীন কোনো আচার্য না। তো ওনার বই থেকে রেফারেন্স দেওয়া মানে অত্যন্ত প্রাচীন কিছুই না। তো যাই হোক, আমি প্রাচীন শাস্ত্র থেকে প্রমাণটা বেশি চাইছিলাম, কিন্তু সেটা না হয়ে ওই অথরিটি হয়ে গেছে, যে কোন অথরিটি কি বলছে সেটা নিয়ে হয়ে গেছে। তো এই পর্যন্ত আমার কথা, আর বেশি কিছু বাড়াবো না। আচ্ছা, আপনার আরো প্রায় 1-1.5 মিনিটের মতো আপনি সময় পাবেন। তো এটাকে আপনি আমরা কি পরবর্তী সেশন কন্টিনিউ করবো? সনক রায় চৌধুরী এবং অভিজিৎ দাদা দুজনকে আমি জিজ্ঞেস করতেছি, যেহেতু আপনারা আজকের ছাত্রী। হ্যাঁ, সনক রায় চৌধুরী দাদা এবং অভিজিৎ দাদা, আমি দুজনকে জিজ্ঞাসা করতেছি যে আমরা কি পরবর্তী সেশন কি কন্টিনিউ আহ, করবো? না, শুধু যদি উনি যখন পিভি কানের কথা আনলেন, তাহলে পিভি কানের থেকে আমি সামান্য একটি প্রমাণ দেখাতে চাই। হুম, দেখুন, কারণ দাদা, এখানে আপনার প্রতিপক্ষের মত কিন্তু থাকা জরুরি, যেহেতু উনি এখানে ওনার সময়টা শেষ করছেন, ঠিক আছে? এই কারণে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে, আচ্ছা অভিজিৎ দাদা, উনি যে প্রমাণটা দেখাতে চাচ্ছেন এটা কি কন্টিনিউ করব? দেখাক, সমস্যা নেই, দেখাক। হ্যাঁ, হ্যাঁ, সনক রায় চৌধুরী, আপনি দেখাতে পারেন।
তবে এখন বর্তমানে শাস্ত্রার্থে সময় চলছে না, ঠিক আছে, যেহেতু আপনারা কেউ ডিসিশন নেননি যে চতুর্থ সেশন কি আপনারা কন্টিনিউ করবেন কিনা। এখানে অভিজিৎ দাদার 1.5 মিনিট বাকি ছিল, এটা ওনার হাতে আছে। না, এখন উনি উনি যদি উনি ব্যবহার তাহলে করতে 1.5 মিনিট চান- বলে নিন। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, ঠিক আছে, 1.5 মিনিট বলে আমি 1.5 মিনিট বলি। তো বিষয়টা হচ্ছে যে এই যে কথাগুলো আমি বললাম এগুলো হচ্ছে আপনারা পড়তে পারেন। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় অক্ষয় কুমার দত্তের একটা লিখিত বই, উনি কোন আর্য সমাজের কেউই না। এই অক্ষয় কুমার দত্তের বইয়ের 2য় খণ্ডের উপক্রমণিকা অংশে পুরাণ নিয়ে আপনারা পড়তে পারেন। এখানে খুব মজার মজার জিনিস উনি বলছেন যে, উনি একটা কথা বলছেন এখানে যে ব্রহ্মবৈবর্ত পুরাণের একটা অংশে এরকম পাওয়া যায় যে পুরাণাদিতে যে আপনারই এটা হচ্ছে যে স্বর্গ প্রতিস্বর্গ ইত্যাদি বর্ণিত থাকে। তো উনি একটা কথা বলছেন সেখানে যে আপনি যদি আজকে প্রচলিত অষ্টাদশ পুরাণ পড়েন সেখানে এই তথ্যগুলো খুবই কম পাবেন। বেশিরভাগ পাবেন হচ্ছে ওই দেব দেবীদের মাহাত্ম্য নিয়ে। আর উপপুরাণের কথা যদি বলেন তাহলে সেখানে উনি আরেকটা পুরাণের রেফারেন্স দিচ্ছেন, সেটা হচ্ছে কালিকা পুরাণ। বলতেছেন যে একটা 40 অধ্যায় বা 30 অধ্যায়ের গ্রন্থ, সেখানে প্রায় 28 থেকে 30 অধ্যায় শুধু শিব পার্বতীর কথাই আলোচনা করা হচ্ছে। সেখানে কোনো ঋষিদের বংশাবলী নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। তো এগুলোকে মানুষ কিভাবে পুরাণ বলতে পারে? এগুলো তো দেবদেবীর মাহাত্ম্য নিয়ে, ব্রত কথা নিয়ে লিখিত গ্রন্থ, যারা বিবিধ সম্প্রদায়ের মানুষেরা লিখছে। এই শৈব পুরাণ আদিতে শিবের নিন্দা, বিষ্ণুর নিন্দা, ওই অমুক সম্প্রদায়ের আচার্যদের নিন্দা, এগুলোতে আর যাচ্ছে না, ওগুলো অনেক বড় হয়ে যাবে। অভিজিৎ আপনার 1.5 মিনিট শেষ হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে একটা ওই আপনাদের দুজনকেই জিজ্ঞাসা করতে চাই, আমরা কি চতুর্থ সেশন কি করব নাকি আপনাদের দুজনেরই সম্মতি এখানে দরকার, ঠিক আছে। যদি আপনারা দুজনেই সম্মতি দেন যে হ্যাঁ চতুর্থ সেশন করা যায় তাহলে করবো, আর নাহলে আমরা শাস্ত্রার্থটা অর্থাৎ এই পুরাণের প্রামাণিকতা নিয়ে যে শাস্ত্রার্থের আজকে শাস্ত্রার্থ ছিল সেটা এখানে স্টপ করবো, এবং পরবর্তীতে আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। না, আমি এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা, ছনগা চৌধুরী উনি হ্যাঁ, এখানে শেষ করতে যাচ্ছেন। হুম, আমি শুধু একটা একটা জাস্ট মানে উনি যখন পিভি কানের কথা আনলেন, তো পিভি কানের কথা আমাদের মানতেই হবে এমন না, কিন্তু উনি পিভি কানকে একজন অথরিটি হিসাবেই গণ্য করেছেন, তাই উনি পিভি কানের কথা এনেছেন। হুম, তো আমি সেখানে পিভি কানের সামান্য একটি মত দেখাতে চাই। ঠিক আছে, তো আপনি বললে আমি দেখাবো। আপনি দেখাতে পারেন, তবে ঠিক আরেকটা আছে। জিনিস জানেন সনক দা, অষ্টাদশ পুরাণের নামগুলো না প্রত্যেকটা পুরাণে ভ্যারি করে। একটাতে শিব পুরাণকে উপপুরাণ বানাই দিছে, এইভাবে একটু ভ্যারি করে, ওটা একটু দেখেন তো আপনি। আর আরেকটা কথা আমাকে বলেন তো, দেবী ভাগবত আর ভাগবত পুরাণ দুটাকে একসাথে নিয়ে নিলে পুরাণ কি 18টা থাকে নাকি 19টা হয়ে যায়? আহ, আমি এর উত্তর দিচ্ছি। ঠিক আছে, প্রশ্ন এখন ঠিকই আছে। যে আলোচনাগুলো হচ্ছে সেটা আপনাদের শাস্ত্রার্থের বাইরের আলোচনা, ঠিক আছে। এখন আপনারা পারিপার্শ্বিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, যেটা আমার সঞ্চালক হিসেবে আপনাদের বলা দায়িত্ব, কেননা শাস্ত্রার্থ বিষয়ে কেবল শাস্ত্র প্রমাণেই গ্রহণীয় হয়। কিন্তু এখন যেহেতু শাস্ত্রার্থ সমাপ্ত হয়ে গেছে, তো আপনারা পারিপার্শ্বিক অর্থাৎ পুরাণ নিয়ে অন্য অন্য বক্তব্য থাকলে আপনারা সেটা পরস্পর পরস্পরকে করতে পারেন। সেটার জন্য আমরা কিছু সময় শাস্ত্রটাকে এগিয়ে নিতে পারি। হুম, আচ্ছা, আমি এখানে একটা দেখাই, এটা হলো ধর্মশাস্ত্র কা ইতিহাস। ঠিক আছে, এটা হলো পিভি কানেরই লেখা বই। ঠিক আছে, দেখিয়ে দিই। হ্যাঁ, ইতিহাস ভারতরত্ন মহামহোপাধ্যায় ডক্টর পান্ডুরঙ্গ বামন কানে। বেশ, সেরকম দেখে নি, সেখানে তিনি পুরাণ নিয়ে কি বলেছেন। আচ্ছা, পুরাণ। হুম, पुराण हेडिंग है, की बोलছেন, इन्हीं बोलছেন पुराणों की साहित्य परंपरा बहुत प्राचीन है। अच्छा, पुराण साहित्य परंपरा খুব প্রাচীন। তৈত্রীয় আরণ্যকে ব্রাহ্মণ ইতিহাস পুরাণ এবং নারাশংসী গাথার चर्चा হয়েছে। छांदोग्य उपनिषद है इतिहास पुराण को पांचवा वेद कहा गया है। बृहदारण्यक में भी इतिहास एवं पुराण का उल्लेख हुआ है। गौतम धर्मसूत्रों ने भी नाम लिया है। लगता है आरंभ में केवल एक ही पुराण था। मत्स्य पुराण भी आरंभ के एक ही पुराण की बात कहता है। पतंजलि के महाभाष्य में पुराण एक वचन में आया है। अपस्तंभो धर्मसूत्रों के उद्धरण से ज्ञात होता है कि पुराण पद्यबद्ध थे, अर्थात श्लोक। विद्यमान पुराण पुराने पुराणों के संशोधित रूप है और संभवतः संशोधन कार्य ईसा की आरंभिक शताब्दियों में हुआ था। अर्थात আগেও পুরাণ ছিল,
বাদ বাকি যে পুরাণের সংশোধিত ইত্যাদি এরা তার নিজের মন্তব্য। ঠিক আছে। অর্থাৎ প্রাচীন পুরাণ যে ছিল আগে থেকে ছিল এটা তিনি বলে দিচ্ছেন, এবং তিনি যে আমাদের শাস্ত্র কথা অনুসারে মানে সৃষ্টি বারবার হয়, কিন্তু যদি আমি সৃষ্টি একবারই হয় এরকম পাশ্চাত্য দৃষ্টিতে দেখি, তাহলে দেখুন যে তৈত্তিরীয় আরণ্যক যেটা বেদের অংশ, তার মধ্যে ব্রাহ্মণ ইতিহাস, পুরাণ ইত্যাদির উল্লেখ আছে। অর্থাৎ আরণ্যকের থেকেও পুরাণ প্রাচীন হয়ে গেল। ঠিক আছে। ছান্দক উপনিষদে পুরাণ আছে, বৃহদারণ্যক উপনিষদে পুরাণ আছে, সুতরাং এগুলো থেকেও পুরাণ প্রাচীন হলো, যদি আমি সৃষ্টিকে একরৈখিক ধরি। ঠিক আছে। এই বক্তব্যের আচ্ছা সাথে আচ্ছা, আর একটা কারণ কথা যেটা উনি শুনুন দাদা, বলেছেন, আর একটা শুনুন দাদা, এক মিনিট প্রশ্ন। দাদা, এক মিনিট, এক মিনিট। যেহেতু হ্যাঁ, আপনাদের বলুন বলুন। শাস্ত্রার্থ সমাপ্ত হয়ে গিয়েছিল, উনি যেহেতু আপনারা পরস্পর পরস্পর করবেন, তো সেই ক্ষেত্রে আমি অভিজিৎ দাদাকে অনুরোধ করবো যে উনি এখন যে বক্তব্যটি রেখেছেন সেটি যদি কোনো কাউন্টার আপনি দিতে চান আপনি দিতে পারেন খুব সংক্ষেপে, এবং পরবর্তীতে আপনি ওনাকে কোনো না কোনো বিষয় নিয়ে প্রশ্ন বা দাবি তুলতে পারেন, প্রমাণ তুলে ধরতে পারেন। তবে আপনারা মাথায় রাখবেন এখন বর্তমান যেটা চলছে সেটা আপনাদের শাস্ত্রার্থের বাইরের আলোচনা, ঠিক আছে? হ্যাঁ অভিজিৎ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। উনি এখন যে বক্তব্যটি দিয়েছেন বা যে প্রমাণটি দেখিয়েছেন এই বিষয়ে কি আপনার কোনো কাউন্টার বা খণ্ডন করার প্রয়োজনীয়তা আছে কি? যদি আপনি চান আপনি করতে পারেন। আসলে বিষয়টা হচ্ছে কি যে আহ, বিবিধ মানুষ এই কথাটা বলে, কিন্তু আমি যেটা বলছিলাম যে মেধাতিথির সময়কাল নিয়ে আমি ভাবছিলাম যে উনি কিছু একটা বলবে। যে মেধাতিথি, আমি যেটা বললাম যে 1100 বছর আগে এসেছে, আমি ভাবলাম যে উনি ওই সময়টা থেকে কিছু বলবে, কিন্তু ওইটা না বলে পিভি কানে কি আর একটা অন্য বক্তব্য দিছে, ওইটা উনি বলা শুরু করলো। না, আমার কিছু বলার নেই, এমনিতে কিছু বলার নেই। তবে আর দুইটা প্রশ্ন আমি করছিলাম, ওই দুইটা প্রশ্নের উত্তর দেখেন উনি দেয় কিনা। যে পুরাণ, যদি ভাগবত পুরাণ ইনক্লুড করেন, দেবী ভাগবত পুরাণ দুইটাকে, তাহলে কি পুরাণ 18টা থাকে না 19টা? আর পুরাণের নামটা কেন ভ্যারি করে বিভিন্ন যদি দেখাতে বলে আমি তাহলে দেখাবো যে কোথায় কোথায় এই নামগুলো আমি এর ভ্যারি উত্তর করতে পারে। দিচ্ছি। প্রথম হলো যে দেবী ভাগবত আর ভাগবত, দেখুন যে এমনি যে ভাগবত পুরাণ বলতে আমরা যা বুঝি, তাকে বিশেষভাবে বলার জন্য বিষ্ণু ভাগবত এই নামের প্রয়োগ করা হয়। তো সেখানে ভাগবত বলতে অষ্টাদশ পুরাণের মধ্যে আপনি দেখবেন যে আলাদা করে বিষ্ণু ভাগবত বা দেবী ভাগবত এরকম কোনো নাম আসেনি, শুধু ভাগবত এটাই বলা হয়েছে, এবং ভাগবত বলে উভয় পুরাণকেই বোঝায়। যেমন কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্র যজুর্বেদ মিলে যজুর্বেদই হয়, দুটো যজুর্বেদ হয় না। সেখানে বেদ অর্থাৎ অপৌরুষেয় সেটা 4টা থেকে 5টা হয়ে যায় না। তো সেই জন্য একই রকম ভাবে দুটো মিলে একটা ভাগবতী হবে, এবং পুরাণের সংখ্যা 18ই থাকবে। এটা একটা কথা। আচ্ছা, হ্যাঁ, পুরাণের নামের মধ্যে ভ্যারি আছে, বিভিন্ন পুরাণের নামের মধ্যে ভ্যারি আছে, এ কথা সত্য। কিন্তু সেই অনুসারে, প্রকরণ অনুসারে, যে শিব পুরাণ, আহ সেটাই যে অষ্টাদশ মহাপুরাণের অন্তর্ভুক্ত, এবং যেখানে যেখানে বায়ু পুরাণ বলতে বায়ু পুরাণ আছে, তো সেখানে বায়ু পুরাণ বলতে শিব পুরাণকেই লক্ষ্য করা হয়েছে, এটাও কিন্তু বলা হয়। ঠিক আছে। এবং আমি যদি বলি যে এই ভ্যারিয়েশন থাকলেই কি পুরাণের সংখ্যা 18 থেকে 19, 25 কি 50 হয়ে যাবে? না, এরকম নয়। আপনি যদি দেখেন বেদের মধ্যেও অথর্ববেদকে ব্রহ্মবেদ বলা হয়েছে, তাহলে কি ব্রহ্মবেদ বলে কোনো পঞ্চম বেদ বা ষষ্ঠ বেদ, সপ্তম বেদ আছে? না, তা নয়, বেদ 4টাই। তো সেরকম পুরাণের ক্ষেত্রেও বুঝতে হবে। ধন্যবাদ। হ্যাঁ অভিজিৎ দা, আপনার উত্তর উনি দিয়েছেন, এখন আপনি বলুন যে ওনার উত্তরটি কি সঠিক হয়েছে নাকি, বা আপনার দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা একটু বলুন। আর যদি আপনারা দুই চান তাহলে আমি এখানে সমাপ্ত করে দিব, যদি আপনাদের দুইজনের সম্মতি থাকে। না, আমি একটু কাউন্টারটা করে তারপর আপনি একটা কাজ করেন, একে একে সবার মতামত নিয়ে বিতর্কটা ক্লোজ করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনি কাউন্টার দিতে চাইলে দিতে পারেন, নাকি এখন দিবেন নাকি বিতর্কের শেষে দিবেন? না, এখনই দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করুন। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে অথর্ববেদের অনেকগুলো নাম আছে, যেমন অঙ্গিরস বেদ, ব্রহ্মবেদ,
কিন্তু এগুলো দ্বারা এক অথর্ববেদকেই বোঝানো হয়। কিন্তু এই যে কথাটা না, যে শিব পুরাণকে অনেক সময় তো বায়ু পুরাণ বলা হয়, বা এইটা বলা হয়, সেইটা বলা হয়, এইগুলোই আনন্দটা আপনি একটু মিউট করেন। আচ্ছা, সেটা তার হচ্ছে যে আপনি একটু মিট করুন। সেটা হচ্ছে যে ওই একটু মানে কি বলবো, যে তেনাবাজি বলা চলে, তেনাবাজি করে আর কি ওই মেলানোর চেষ্টা করা হচ্ছে। তো দাদা, এই কাইন্ডলি আপনাকে আমি অনুরোধ করবো এরকম কোনো শব্দ প্রয়োগ করবেন না, যেহেতু আমি সঞ্চালক আছি, আমার এই দায়িত্বটা যে আপনাদেরকে এই বিষয়গুলোকে সতর্ক করা, ঠিক আছে? আপনি একটু আচ্ছা। সাবলীল ভাষা ব্যবহার করলে খুবই ভালো হয়। হুম। হ্যাঁ, ঠিক আছে দাদা, আমি এখানে বিতর্কটা ক্লোজ করলাম। আপনি যদি চান বাকিদের মতামত নিতে পারেন। আর সনক রায় চৌধুরী উনি এবং আমি দুইজনকে আবারও জিজ্ঞাসা করতে, আমি আমি কি এখানে শাস্ত্রার্থটি সমাপ্ত করে দিব? হ্যাঁ, হ্যাঁ, দাদা, আমার মনে হয় এখানেই, আমার মনে হয় আমাদের দুজনের পক্ষ থেকে যথেষ্ট প্রমাণ দেখানো হয়েছে। আহ ঠিক আছে, এবং যারা আজকে দর্শক, তারা দেখে তাদের মানে যা সত্য অসত্য অবশ্যই নির্ণয় করতে পারবেন। ঠিক আছে, এই এবারে আমি শাস্ত্রটা শেষে আপনাদের আপনি দুজনকেই হুম, শেষ 2 মিনিট করে উপসংহার হিসেবে 2 মিনিট করে বক্তব্য দেওয়ার জন্য বলবো আজকে শাস্ত্রার্থের বিষয়ে। এখানে কোনো খণ্ডন মন্ডন হবে না, জাস্ট আপনারা আপনাদের মতামত দিবেন এই শাস্ত্রার্থ বিষয়ে, ঠিক আছে? যেহেতু আমরা শেষ করে দিব বিতর্কটি, শাস্ত্রার্থটি শেষ করে দিব, তো এই শাস্ত্রার্থের উপরেই কেবল বক্তব্য রাখবেন। কোনো খণ্ডন এবং মন্ডন হবে না এখানে, ঠিক আছে? তো আমি যেহেতু ওকে সন্ধ্যা চৌধুরী ছিলেন, তো আমি প্রথম ওনাকে 2 মিনিট সময় দিচ্ছি। আপনার সময় শুরু হচ্ছে এখন বাংলাদেশ সময় 11টা 13 থেকে আপনি 15 পর্যন্ত কথা বলতে পারবেন। হ্যাঁ দাদা, বলুন। আমাকে বললেন না, অভিজিৎ দাকে হ্যাঁ, বললেন? আপনাকে বলা, আপনাকে আচ্ছা, বলেছি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার। দেখুন, অষ্টাদশ পুরাণ প্রামাণিক বা প্রামাণিক না, এই নিয়ে আমাদের বিভিন্ন জনের মনে বিভিন্ন প্রশ্ন উদ্ভূত হয়, এবং অষ্টাদশ পুরাণে এই আছে বা ওই নেই, তাই প্রামাণিক না, এরকম কথা অনেকে উত্থাপন করেন। তো আমি আশা করি ভগবত কৃপায় আমি সামান্য কিছু প্রামাণিক গ্রন্থের প্রমাণ দেখিয়ে আমার পক্ষ উপস্থাপন করতে পেরেছি, এবং এতে অষ্টাদশ পুরাণ প্রামাণিক নয় এই শঙ্কা যাদের মনে উদ্ভূত হয়, তা এই দেখে তারা আহ, এটা সমাধান করতে পারবেন, এটুকুই আমার আশা। ধন্যবাদ, নমস্কার, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। এবং এতে উপস্থিত যারা এত রাতে এই ঠান্ডার মধ্যে, যদিও ঘরে থেকে, তাও এত রাতে যারা উপস্থিত আছেন, শুনছেন সময় ধরে, এত সময় ধরে, তাদের সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। ওকে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও এখন অভিজিৎ দাদা, আপনি 2 মিনিট সময় পাবেন আপনার উপসংহার হিসেবে এই শাস্ত্রার্থের বিষয়ে কিছু বক্তব্য রাখার জন্য। এখানে কোনো খণ্ডন এবং মন্ডন হবে না, ঠিক আছে? আপনি উপসংহার হিসেবে 2 মিনিট বক্তব্য রাখতে পারেন। আপনার সময় শুরু হচ্ছে এখন 11টা 15 হচ্ছে বাংলাদেশ সময়। আপনার সময় 17 পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। আহ সনকদার সাথে এটা নিয়ে আমার চতুর্থ বা পঞ্চম একটা আলোচনা হলো। তবে আমি একটা দুঃখের সাথে বলি যে, তবে যাই হোক, আজকে আমি বলবো যে সনকদা আজকে রেকর্ডিংটা অন্তত আপনি দিয়ে দিবেন। সঞ্চালক সাহেব, আপনি একটু সনকদাকে বলবেন যে বিতর্ক শেষ হওয়া মাত্র যেন উনি রেকর্ডিংটা আজকে দিয়ে দেন। ঠিক আছে, এটা আপনি একটু বলবেন। আর বিতর্ক যাই হোক, যে যতটুকু দিচ্ছেন তার উপর ভিত্তি করেই দর্শকরা সিদ্ধান্ত নেবে। তবে আমি যতটুকু বলবো যে যুক্তি তর্কের মাধ্যমেই সিদ্ধান্ত নেবেন, নিরপেক্ষ বক্তার আসনে বসে সিদ্ধান্ত নেবেন, কোনো মত পথ নিজের মাঝে পোষণ করে সিদ্ধান্ত নিয়েন না। ধন্যবাদ। তো উভয়কে অসংখ্য ধন্যবাদ আজকে যারা বিতার্কিক ছিলেন। এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের সনাতন ধর্ম যে গৌরবান্বিত যে জ্ঞান, সেটি সকলেরই ধারণ করার অধিকার আছে, ঠিক আছে? তো সেই বিষয়ে যদি আমরা বলতে চাই, তো আমরা যদি দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ গীতা 4 অধ্যায় 38 শ্লোকে বলছেন, ন হি জ্ঞানং সদৃশম পবিত্র মিহ বিদ্যতে। অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র বস্তু এই সংসারে আর কিছু নেই। অর্জুনকে উনি এই উপদেশ দিয়ে গেছেন। আমরা যদি সাংখ্য দর্শন দেখি 3 অধ্যায় 23 সূত্রে বলছেন, আহ ঋষি কপিল সেখানে বলছেন যে জ্ঞানং মুক্তি হয়, অর্থাৎ জ্ঞানেই মুক্তি। তো আমি সকলের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা নিজেরাও জ্ঞান অর্জন করুন, এবং সেই জ্ঞান আহ আপনাদের যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করুন, ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করুন, এবং সেই জ্ঞান প্রকাশ করুন।
হ্যাঁ, তো যারা এই আলোচনাটি, এই শাস্ত্রার্থটি দেখেছেন বা শুনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা আশা রাখবো পরবর্তী কোনো যদি সাক্ষাৎ করার সুযোগ হয়, আমরা অবশ্যই আবারও উপস্থিত হব। সে আশা রইলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্তে। হুম, ঠিক আছে, তাহলে রেকর্ডিং শেষ করা যাক। হ্যাঁ, শেষ করে দিন। এখনই দিয়ে দেন, আপনি এখনই রেকর্ডিং দিয়ে দেন। আমি আপলোড তো করবো, দাঁড়ান, আমি আমি লিভ লিভ করে। হ্যাঁ, অভিজিৎ দা, আপনি কি আরো কিছুক্ষণ আলোচনা করবেন? না, সাতটা না, না, তো না। শেষ হলো। আমি এখানে শেষ করছি, রেকর্ডিংটা শেষ করি।